ওয়েলকাম টু ফিউচার প্লাস এডুকেশন, যেখানে তোমরা পাবে বেস্ট কোয়ালিটির এডুকেশন। আমাদের এই চ্যানেলে আমরা WB বোর্ডের সেমিস্টার 1-এ যে মডেল কোশ্চেন পেপার দিয়েছে সেটা ফিজিক্সটা আমি আলোচনা করব তোমাদের সাথে। পুরো থ্রু আউট দ্য পেপার কী করে আমরা আনসার সলভ করব উইথ থিওরি এক্সপ্লেনেশন খুব সুন্দরভাবে তোমাদেরকে এখানে দেওয়ানো হবে। তাই তোমরা দেরি না করে চটপট সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও, বিকজ আমরা কিন্তু আমাদের সলভটা স্টার্ট করে দেব। The velocity of the given terms of time t by the equation v equal to at plus b by t plus c. The dimensions of a, b, c are কত কত কত, সেটা অপশন দিচ্ছে, অপশন এ, অপশন বি, অপশন সি অ্যান্ড অপশন ডি। আমাদের ক্যালকুলেট করে দেন কিন্তু কারেক্ট অপশানটা মার্ক করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেট কি করে করব সবার আগে সেটা আমরা দেখি। ওকে, ভি মানে এখানে ভেলোসিটি, AT BT প্লাস সি। তো স্টার্টিংয়ে আমরা করব হচ্ছে গিয়ে ভি এর যা ডাইমেনশন, AT এর ডাইমেনশন সেম হওয়া উচিত আমরা জানি। তো ডাইমেনশন অফ ভি আমাদের কত? ডাইমেনশন অফ ভি ফর ভেলোসিটি L T টু দি পাওয়ার -1, A ইন্টু টি রয়েছে। এ তো ডাইমেনশন আমি জানি না, বাট A ইন্টু টি মানে A, টি এর ডাইমেনশনটা কত? অনলি টি। এবার যখন কোনো জিনিসকে আমরা অ্যাড করি, অ্যাড করা মানে কেজি প্লাস কেজি, অ্যাড করলে কেজি পাবো, মিটার পার সেকেন্ড অ্যাড করলে মিটার পার সেকেন্ডই পাবো। সো ভেলোসিটি ইকুয়াল টু ভেলোসিটি প্লাস ভেলোসিটি। সো এটি ইটসেলফ আ ভেলোসিটি, এটি কিন্তু আবার নিজেও একটা ভেলোসিটি হচ্ছে। তো ডাইমেনশন যদি আমরা ইকুয়াল করি তাহলে আমরা পাবো LT -1 ইজ ইকুয়াল টু A ইন্টু টি। সো আমরা ক্যালকুলেট করে এ বলবো LT -1 ডিভাইডেড বাই টি। তো এটা ক্যালকুলেট করলে আমাদের দাঁড়াচ্ছে এর ভ্যালু L, এই টিটা ওপরে গেল, অলরেডি -1 ছিল, -2। ডাইমেনশন অফ এ কত? LT -2। এ দেখো অপশান একটাই আছে, অপশান সিতে, ডাইমেনশন অফ এ LT -2। তো তোমাকে পুরোটাও সলভ করতে হবে না, তোমরা চোখ বন্ধ করে এটা মার্ক করে দিতে পারো, বিকজ এটাই কারেক্ট ওয়ান। তাও আমি দেখিয়ে দিচ্ছি যে বি আর সি এর ডাইমেনশনটা কী হবে। এদিকে দেখো টি প্লাস সি, কোনো কিছুকে আবার বলছি, কোনো কিছু অ্যাড করা মানে সেম ডাইমেনশন ছাড়া অ্যাড করা যাবে না। তাহলে টি অ্যান্ড সি বোথ হ্যাভ সেম ডাইমেনশন। টি এর ডাইমেনশন ক্যাপিটাল টি, তাহলে সি এর ডাইমেনশনও কী হবে? ক্যাপিটাল টি হবে। সো সি এর ডাইমেনশন দেখো ক্যাপিটাল টি হলো। দেন কি আছে? বি বাই টি প্লাস সি। সো বি বাই তলার ডাইমেনশনটা টি হয়ে গেছে, সেটা মিনস ইজ ভেলোসিটি ডাইমেনশন ইকুয়াল LT -1। সো বি ইজ ইকুয়াল টু, টিটা ক্রস মাল্টিপ্লাই হচ্ছে LT -1 + 1, দ্যাট ইজ L টু দি পাওয়ার 0। এনিথিং টু দি পাওয়ার 0 মিনস 1, সো ইট উইল বি অনলি L। তো ডাইমেনশন অফ বি কত হচ্ছে? শুধুমাত্র L। তো ডাইমেনশন অফ বি হচ্ছে কি? L। তো অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। তো দেরি না করে তোমরা কিন্তু চট করে এটা কপি করে নাও, দেন আমরা পরেরটাতে যাচ্ছি। ওকে, ফার্স্ট কোশ্চেন তোমাদের আশা করি কপি হয়ে গেছে। তাহলে এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন আমাদেরকে কি বলেছে? দ্য পার্সেন্টেজ এরর্স ইন দ্য মেজারমেন্ট অফ দ্য মাস অ্যান্ড দ্য স্পিডস আর 2% and 3% respectively. How much will the maximum error of the calculation of the kinetic energy obtained by measuring the mass and the speed? তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে পার্সেন্টেজ এরর অফ দ্য মেজারমেন্ট অফ দ্য মাস অ্যান্ড দ্য স্পিড 2% and 3%। দ্যাট মিনস কি? আমরা যদি পার্সেন্টেজ এরর বলি, পার্সেন্টেজ এরর অফ মাস, দ্যাট মিনস ডেল্টা এম বাই এম ইন্টু 100%, এটা বলা হয়েছে আমাদের কাছে 2%, অ্যান্ড ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% ভেলোসিটির যেটা এরর, সেটা বলা হয়েছে 3%। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে হাউ মাচ উইল দ্য ম্যাক্সিমাম এরর অফ ক্যালকুলেশন অফ কাইনেটিক এনার্জি। সো দ্য ফর্মুলা অফ দ্য কাইনেটিক এনার্জি কি? আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা জানি, কে ইকুয়াল টু হাফ mv²। সো ডেল্টা কে বাই কে ইজ ইকুয়াল টু, হাফ ইজ আ কনস্ট্যান্ট, তার জন্য আমাদের তার কোনো এরর হবে না, ডেল্টা এম বাই এম প্লাস ভি স্কোয়ার আছে, যেহেতু পাওয়ারটা 2, সামনে 2, ডেল্টা ভি বাই ভি। পার্সেন্টেজে লিখলে সেম, সবার সাথে 100% মাল্টিপ্লাই করে দেবো। সো ডেল্টা কে বাই কে ইন্টু 100%, দ্যাট মিনস পার্সেন্টেজ এরর অফ কাইনেটিক এনার্জি।
ইজ ইকুয়াল টু প্রত্যেকের সাথে 100% মাল্টিপ্লাই করলে প্রথমটা মাল্টিপ্লাই করলে এটা আসবে, দ্যাট ইজ 2%। পরেরটা মাল্টিপ্লাই করলে এটা করলে 3 আসবে, 2 ইন্টু 3, টোটাল পার্সেন্টেজ সাইন দিয়ে দিচ্ছি। সো 2 প্লাস 6, দ্যাট মিনস 8%। 2 3 2 6 হচ্ছে, তাহলে কত পার্সেন্ট এরর আসবে? 8%। দেখো কোন অপশন? অপশন বি ইজ দ্য 8%, উইচ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটাও দেরি না করে তোমরা সবাই কপি করে নাও। ওকে, কপি তো হয়ে গেছে আশা করি। দেন আমরা থার্ড কোশ্চেনে যাচ্ছি। থার্ড কোশ্চেন আমাদের কি বলেছে? থার্ড কোশ্চেন আমাদেরকে বলেছে two vectors a and b are inclined to each other at an angle theta. Which of the following is the unit vector perpendicular to both a and b? তাহলে both a and b এর সাথে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বার করতে হবে। তো আমরা কি জানি? বেসিক্যালি আমরা জানি হচ্ছে গিয়ে a and b এর সাথে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা হয় সেটা হচ্ছে a আর b এর ক্রস প্রোডাক্ট হয়। জেনারেলি একটা প্লেন মনে করো রয়েছে, এই প্লেন একটা ভেক্টর a রয়েছে আর একটা ভেক্টর b রয়েছে, দুটোর পারপেন্ডিকুলার যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে a ক্রস b, বাট এটা ইউনিট ভেক্টর ওরা বলেছে। দ্যাট মিনস কি a ক্রস b এর একটা ডিরেকশনে ইউনিট ভেক্টর বার করলে আমাদের আনসার শেষ। তো ইউনিট ভেক্টর আমরা কি করে বুঝবো? বিকজ আমরা দেখো বলছি a এটা, b এটা, a ক্রস b এটাই হচ্ছে পারপেন্ডিকুলার। দুটো ভেক্টর রয়েছে, আমি একটা পেন নিয়ে আসছি আরেকটা। মনে করো এই হচ্ছে আমাদের দুটো ভেক্টর একই প্লেনে রয়েছে a অ্যান্ড b, a ক্রস b, a ক্রস বি করলে এটা কোথায় হচ্ছে? পারপেন্ডিকুলারটা উপরের দিকে হচ্ছে। সো এই দিকে বলেছে ইউনিট ভেক্টর বার করতে। ইউনিট ভেক্টর মিনস এই যে পারপেন্ডিকুলার ভেক্টর তার ইউনিট ভেক্টর কত। ওকে, তাহলে আমরা কি বলছি? এই যে পারপেন্ডিকুলার ভেক্টর ইউনিট ভেক্টর বার করতে গেলে আমাদের কি করতে হবে? a ক্রস বি এর ইউনিট ভেক্টর বার করতে হবে। ধরো সি ভেক্টর মানে a ক্রস বি, তাহলে আমাদের সি ক্যাপ বার করতে হবে, উইচ মিনস সি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ সি। দ্যাট মিনস কি সি ক্যাপ মানে a ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ a ক্রস বি। তো আমরা মড অফ a ক্রস বি কত জানি? দেখো ওপরটা নর্মাল ছেড়ে দিই, a ক্রস বির মড কত হয় আমাদের ফর্মুলা অনুযায়ী? a মড b সাইন থিটা, ক্রস প্রোডাক্ট মিনস। সো মড b কে আমরা কি বলতে পারি? a নর্মাল ab বলতে পারি, ab সাইন থিটা। দেখো আমাদের কোন অপশানে রয়েছে? a ক্রস b ab সাইন থিটা, অপশন সি। তো থার্ডের আনসারটা হচ্ছে অপশন সি। চট করে তোমরা পজ করে এটাকে কপি করে নাও। আশা করি কপি হয়ে গেছে। তাহলে আমরা ফোর্থের আনসারটা করি। ফোর্থের আনসারটা দেখি কত হচ্ছে। ফোর্থের কোশ্চেনটা আমাকে বলেছে a car accelerates from rest at a constant rate alpha for some time, after which it deaccelerates at a constant rate beta and comes to rest. If total time elapsed is t, then maximum velocity acquired by the car will be কত? আচ্ছা, মনে করো কারটা কি হয়েছে, আমি এখানে দেখাচ্ছি। এখান থেকে এখানে গেছে, প্রথমে এইটুকু পোর্শন গেছে আলফা অ্যাক্সিলারেশনে, এইটুকু পোর্শন রিটার্ডেশন বিটা বলেছে। দ্যাট মিনস আমি মাইনাস ধরছি রিটার্ডেশন বোঝানোর জন্য। প্রথম পোর্শন এইটুকু পোর্শনে টাইম লেগেছে t1, এটুকু পোর্শনে টাইম লেগেছে t2। তাহলে বলেছে যে ম্যাক্সিমাম ভেলোসিটি, দেখো স্টার্টিং ফ্রম রেস্ট বলেছে, কামস টু রেস্ট বলেছে, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি এই পয়েন্টেই হবে একমাত্র ম্যাক্সিমাম ভেলোসিটি আমাদের এই পয়েন্টেই হবে, বিকজ রেস্ট থেকে হাইয়েস্ট হয়েছে, অ্যাক্সেলারেশন নিয়ে উঠেছে। তারপরে আবার কি লোয়েস্ট হয়ে, গ্রাফিক্যালি যদি ভাবি আমরা লোয়েস্ট হয়ে আস্তে আস্তে এসে গিয়ে আবার জিরোতে কনভার্ট হয়ে গেছে। তার মানে কি হাইয়েস্ট থেকে লোয়েস্টে যে চেঞ্জটা সেটাই হচ্ছে কি হাইয়েস্ট পয়েন্ট। দ্যাট মিনস অ্যাক্সেলারেশন আলফা নিয়ে যখন এগাচ্ছে সেই যে ভেলোসিটি অ্যাচিভ করছে সেটাই হচ্ছে ওর কাছে হাইয়েস্ট ওয়ান হবে। আ কার অ্যাক্সিলারেটস ফ্রম রেস্ট অ্যাট এ কনস্ট্যান্ট রেট আলফা ফর সাম টাইম বলেছে। তো টাইমটা t1 ধরেছি, ডিঅ্যাক্সিলারেটস বিটা বলেছে, টোটাল রেস্ট বলে দিয়েছে, টোটাল টাইম লেগেছে t। দ্যাট মিনস কি আমাদেরকে t মানে আমাদেরকে বলে দিয়েছে t1 প্লাস t2। এটা আমাদের অঙ্ক অনুযায়ী t মানে t1 প্লাস t2। সো t1 t2 এর ভ্যালুটা আমরা বার করি, তাহলেই ক্যালকুলেট হয়ে যাবে। তো আমরা ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, টাইম দিয়ে কি ফর্মুলা জানি? আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি যে v ইকুয়াল টু u প্লাস at, ফাইনাল ভেলোসিটি ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস অ্যাক্সিলারেশন ইন্টু টাইম। সো প্রথম পার্টটার জন্য ফাইনাল ভেলোসিটি v, ইনিশিয়াল ভেলোসিটি 0,
অ্যাক্সিলারেশন আলফা টাইমটা t1, সেখান থেকে আমরা বলতে পারি v বাই আলফা ইজ ইকুয়াল টু t1। পরেরটার জন্য আমাদের ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি সেকেন্ড পার্টের জন্য ইনিশিয়াল ভেলোসিটি এটা হচ্ছে v, অ্যাক্সিলারেশন আমাদের মাইনাস বিটা, কেন এটা অ্যাক্সিলারেশনে এটা রিটার্ডেশন, টাইমটা কত? t2। সো এটাকে v থেকে এদিকে নিয়ে চলে আসলে মাইনাস v ইকুয়াল টু মাইনাস বিটা t2, ক্যান্সেল করে দিচ্ছি, t2 ইকুয়াল টু v বাই বিটা, t2 মানে কত হলো? v বাই বিটা। তো দুটো পয়েন্ট পেলাম, t1 অ্যান্ড t2, জাস্ট পুট দ্য ভ্যালু। t মানে বলেছিল ইনিশিয়ালি t1 প্লাস t2, সো t ইকুয়াল টু t1 এর জায়গায় আমরা বসাচ্ছি v বাই আলফা, v বাই বিটা, t ইকুয়াল টু vটা কমন নিলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এবার আমরা এলসিএম করে দিচ্ছি নর্মালি, আলফা বিটা, বিটা প্লাস আলফা, সো এখান থেকে আমরা v লিখতে পারি আলফা বিটা t বাই বিটা প্লাস আলফা না লিখে আলফা প্লাস বিটা লিখছি, একই ব্যাপার। তো আমাদের ভেলোসিটি কোথায়? হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি আলফা বিটা t বাই আলফা প্লাস বিটা। অপশন দেখো, অপশন সি, আলফা বিটা t বাই আলফা প্লাস বিটা ইজ দ্য কারেক্ট আনসার। না, অপশন সি না, সরি, অপশন সি না, মিস্টেক এটা। আলফা বিটা টি, ওপরে আলফা বিটা টি বলেছে, মিন্স এই যে আলফা বিটা টি বাই আলফা বিটা, অপশন ডি, আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ অপশন ডি। পজ করে তোমরা ভালো করে এটাকে কপি করে নাও, ওকে। আমরা পরের কোশ্চেনটা এগাই। পরের কোশ্চেনটা আমাদের বলেছে which of the following relation associated with Newton's second law remains valid for all velocities। তো নিউটন সেকেন্ড ল বলতে গেলে আমাদের কাছে আর নতুন কিছু জানার নেই, তো আমরা সবাই তো বলি যে স্যার নিউটন সেকেন্ড ল মানে F ইকুয়াল টু এম এ আর স্যার বলার কি আছে, যদি ভেক্টর দিয়ে আমরা শিখেছি এখন ভেক্টর পড়ে, F ইকুয়াল টু এম আর এ ভেক্টর, তো অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান বলে আমরা রাইট দিলাম। কিন্তু এইখানে দেখো অপশন বিটা কি দিয়েছে, F ইকুয়াল টু এম ডিভি বাই ডিটি। যারা ক্যালকুলাস অঙ্ক করেছো তারা জানো যে ফার্স্ট দিকে চ্যাপ্টারে ছিল যে অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ টাইম, তো ডিভি বাই ডিটি অ্যাক্সিলারেশন, ভি ভেলোসিটি মাথায় রাইট দিতে হবে। আর এটাও তো স্যার কারেক্ট ওয়ান, দুটো কারেক্ট হয়ে গেল। আমাদের তো সিঙ্গেল কারেক্ট অপশন বলেছে, দুটো কারেক্ট হয়ে গেল, ভালো কথা। আবার অনেকেই ক্যালকুলাসে জানো যে কনস্ট্যান্ট যদি বাইরে থাকে তাকে ভেতরেও নেওয়া যায়, তো ডিডিটি অফ এই এমটাকে যদি আমরা ভেতরে নিই এম ভি তাহলেও হয়। বা নিউটনই আমাদেরকে বলেছে যে ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম মানে পি, আমরা পড়েছি পি মানে এমভি হয়, সেটা দিয়েও বলা যায়। তাহলে স্যার এটাও তো কারেক্ট ওয়ান, কনস্ট্যান্ট বাইরে থেকে ভেতরে নেওয়া যায়, ভেতর থেকে বাইরে আসা যায়, কনস্ট্যান্টে কোনো চেঞ্জ হয় না, ভালো কথা। তাহলে এটাও চেঞ্জ হলো না ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে, ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে নিউটনও বলেছে আমাদের মোমেন্টাম চেঞ্জ হয় না, তাহলে তো এটাও কারেক্ট ওয়ান। তিনটেই কারেক্ট হচ্ছে কি না, এখানে দেখো একটা অপশান আছে অল অফ দেম, তাহলে আসল কারেক্ট কোনটা হবে? অল অফ দেম। তখন কিন্তু তোমরা এগুলোতে আর মার্ক করবে না, বিকজ এটা সবাই কারেক্ট হচ্ছে তিনটেই, বাট টোটাল কারেক্ট অল অফ দেম। তো ভালো করে দেখো, এটা একদম থিওরি কোশ্চেন, এটার আনসার করতে তোমাদের মাত্র হয়তো কয়েক সেকেন্ড লাগবে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটার আনসার কিন্তু কমপ্লিট। কোনো কোশ্চেন কম সময় নেবে, কোনো কোশ্চেন বেশি সময় নেবে, বাট তোমাকে মাথায় রাখতে হবে অন টাইম তোমাকে যেন 35টা কোশ্চেন যেন ভালো করে পড়ে অ্যাটেন্ড করতে হয়। আমি চাই যাতে তোমরা একটা কোশ্চেনও মিস না করো, ওকে। ভালো করে কপি করে নাও পজ করে। ওকে, আশা করি কপি হয়ে গেছে তোমাদের এটা। পরেরটায় যাই তাহলে আমরা। দ্য লেন্থ অফ দ্য ইলাস্টিক স্ট্রিং ইজ এক্স ওয়েন দ্য টেনশন ইজ 5 নিউটন। তো এক্স বলেছে, টেনশন কত? 5 নিউটন। তাহলে রিলেশনটা কি, যে যখন ইলাস্টিক স্ট্রিংটা মানে লেন্থের সাথে টেনশনের রিলেশন কি? টেনশন মানে কিছু না, টেনশন মানে একটা ফোর্স। তো আমরা বলছি যে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স বলে আমরা ফর্মুলা জানি সবাই, এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স। হ্যাঁ, কেটাকে মাইনাসে ধরা হয়, বাট মাইনাসটা শুধুমাত্র ফিজিক্সে বোঝানোর জন্য যে এই ফোর্সটা কিন্তু আমাদেরকে যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার উল্টো দিকে স্ট্রিংটা যেতে চাইছে, তার জন্য মাইনাস ধরা হয়। বাট আমরা অঙ্ক করার সময় এফ ইকুয়াল টু কে এক্স দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব, তাতে আমাদের কোনো নিউমেরিক্যালি কোনো সমস্যা হবে না। তো ইনিশিয়ালি আমাকে বলেছে হচ্ছে গিয়ে ডিস্টেন্স এক্সটা এক্স রেখেছে, টেনশনটা 5 নিউটন বলেছে। তো ইনিশিয়ালি আমাকে বলেছে 5 ইকুয়াল টু কে ইন্টু এক্স, ভালো কথা, এটা ইকুয়েশন 1 রাখি। অ্যান্ড দ্য ইটস লেন্থ ইজ ওয়াই ওয়েন দ্য টেনশন ইজ 7 নিউটন। ইন্টারেস্টিং ব্যাপার, সেমভাবে এফ এর জায়গায় 7 বসিয়ে দিচ্ছি, কে আর ওয়াই, এটা ইকুয়েশন 2। দেন বলেছে হোয়াট উইল বি দ্য লেন্থ ওয়েন দ্য টেনশন ইজ
9 নিউটন। টেনশনটা 9 নিউটন, 9 ইকুয়াল টু কে ইন্টু সামথিং, ওই সামথিংটা আমাদেরকে বার করতে হবে এই দুটো ভ্যালু দিয়ে। দেখো অপশানে কিন্তু আমাদের এক্স আর ওয়াই রয়েছে, ইন্টারেস্টিং ব্যাপার। কি করে ক্যালকুলেট করবো এক্স আর ওয়াই? ইকুয়েশন 2 যেটা লিখেছি তাকে না আর 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কি হবে 7 2 যা 14 ইজ ইকুয়াল টু 2ky। এটাকে ইকুয়েশন তুমি 3 বানিয়ে দাও। 14 মানে আমরা কি লিখতে পারি? 14 মানে আমরা লিখতে পারি 5 প্লাস 9। 14 means 5 plus 9 equal to 2ky, just normal number। 5 মানে আমরা কি লিখতে পারি? 5 is equal to kx plus 9 is equal to 2ky, okay, because আমরা পড়েছি 5 equal to kx, then 9 is equal to আমরা পড়ছি 2ky minus kx। এখান থেকে k টা কমন নিয়ে নিলে 2y minus x। তাহলে এটা দেখো 9 আমাদের ফোর্স, ম্যাচ করে এটার সাথে এইটাকে। 9 আমাদের ফোর্স, কে আমাদের কনস্ট্যান্ট, লেন্থ আমাদের এখানে এক্স, এখানে লেন্থ 2y মাইনাস এক্স। তাহলে 9 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে কতটা লেন্থ আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে? 2y মাইনাস এক্স। এই দেখো অপশান বি, 2y মাইনাস এক্সকে তোমরা তখন রাইট দিয়ে দেবে। খুবই ইজি, ভালো করে বুঝে নাও যে এই ফর্মুলা দিয়ে দুটো ইকুয়েশন আমরা পেলাম, সেই দুটো ইকুয়েশন থেকে আমাদেরকে বার করতে হলো কিন্তু এই থার্ড ইকুয়েশনটা। তো এই যে ক্যালকুলেশনটা, এটা একটু ম্যাথামেটিক্যালি, এখানে ফিজিক্স একদমই নেই, জাস্ট 1 2তে ফিজিক্স রয়েছে, বিকজ একদম বেসিক একটা ফর্মুলা এফ ইকুয়াল টু কে এক্স, সেটা কিন্তু অ্যাপ্লাই করে আমরা ম্যাথামেটিক্যাল যেরকমভাবে সলভ করতে হয় সেরকমভাবে কিন্তু আমরা এটা বার করছি। তাহলে ভালো করে পজ করে তোমরা কিন্তু কপি করে নাও, পরের কোশ্চেনে আমরা আসছি। ওকে, আশা করি তোমাদের কপি হয়ে গেছে। পরের কোশ্চেনে আমরা যাই। Question number 7. A man pushes a wall with and fails to displace it. He does, কি বলেছে, পুশ করেছে ওয়ালটাকে, বাট সেটা কিন্তু সে সরাতে পারেনি। স্বাভাবিক, একটা দেওয়ালকে পুশ করলে থোড়াই সরে যায়, এটা তো আমাদের কমন সেন্স। তাহলে অপশন কি বলেছে? সে কি নেগেটিভ ওয়ার্ক করেছে? নেগেটিভ ওয়ার্ক করলে আমরা কি জানি যে নেগেটিভ ওয়ার্ক কাকে বলছে? আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি ওয়ার্ক ডান ডিসপ্লেসমেন্টটা উল্টো দিকে হলে নেগেটিভ, তাই এটা তো পসিবল না, দেওয়াল তো সরিয়েনি। পজিটিভ বাট নট ম্যাক্সিমাম ওয়ার্ক। পজিটিভ কি? যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি বডি ডিসপ্লেসমেন্টটাও সেদিকে হচ্ছে, সেটাও হয়নি, বডি তো সরিয়েনি, বলেই দিয়েছে যে অ্যান্ড ইট ফেলস টু ডিসপ্লেস, ফেলস টু মানে নো ডিসপ্লেসমেন্ট, সো নো ওয়ার্ক অ্যাট অল। এটা একটা চান্স হতে পারে। আমরা জানি যে ওয়ার্ক ডানের ফর্মুলা কি? এফ ইন্টু এস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট এখানে 0 বলে দিয়েছে, মানে এস এর ভ্যালু 0, তো ফোর্স যতই অ্যাপ্লাই করি ওয়ার্ক ডানটা কত? 0। ওয়ার্ক ডান 0 মানে এখানে দেখো ফোর্থ অপশন ম্যাক্সিমাম ওয়ার্ক, সেটা তো পসিবলই না, সো নো ওয়ার্ক অ্যাট অল। ওয়ার্ক ডান 0, 0 ওয়ার্ক অপশন হতে পারে, অথবা আমাকে বলে দিচ্ছে নো ওয়ার্ক অ্যাট অল। নো ওয়ার্ক অ্যাট অল মিনস 0, সো অপশন সি কে আমরা মার্ক করে দেবো। খুবই সোজা কোশ্চেন, এই কোশ্চেনে অত বেশি ভাবারই কিছু নেই, 2 সেকেন্ডের আনসারের কোশ্চেন এটা। তাহলে আগেরটা দেখলে একটু সময় লাগলো, এটা কিন্তু মাত্র আমাদের 2 সেকেন্ডে হয়ে গেল। তো টাইম এভাবে কিন্তু ব্যালেন্স করতে হয়, আর ওরাও কিন্তু এইভাবে ব্যালেন্স করেই তোমাদেরকে টাইম দেবে। ওকে, চট করে পজ করে এটা করে নাও, দেন কিন্তু আমরা পরেরটাতে চলে যাব। ওকে, তাহলে আমাদের এটা তো হয়ে গেল, পরেরটা আমরা যাই দেখি পরেরটা কি বলেছে। A block of mass m is moving with a constant acceleration on a rough plane. If the coefficient of friction between the block and the ground is mu, the power delivered by the external agent after t from being is equal to কত? তাহলে আমরা ফর্মুলা কি দেখছি? এই দেখো একটা ব্লক যার মাস m নর্মাল এখানে রয়েছে, বলে দেওয়া আছে a block of mass m moving with constant acceleration on a rough plane। একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে ব্লকটা মুভ করছে, রাফ প্লেন বলেছে, তার মানে এখানে একটা ফ্রিকশন রয়েছে। তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করছে? মনে করো ব্লক যদি এদিকে মুভ করে এফ ফোর্স দিয়ে, ফ্রিকশন তার ঠিক উল্টো দিকে কাজ করছে স্মল এফ ফোর্স দিয়ে। আমরা জানি এম মানে নিচে ওয়েট mg রয়েছে, তাকে ব্যালেন্স করার জন্য ওপর দিকে একটা রিয়াকশন ফোর্স আর রয়েছে। তাহলে এখানে আমরা বলছি আর ইজ ইকুয়াল টু mg। আর কি বলছি? বডিকে ওদিকে অ্যাপ্লাই হচ্ছে ফোর্স, বাট ফ্রিকশন ফোর্স পেছন দিকে টানছে, তাও বডি সামনের দিকে যাচ্ছে। দ্যাট মিনস কি এফ মাইনাস এফ, এই এফটা বেশি হবে স্মল এফ এর থেকে, বিকজ বডি সামনের দিকে এগাচ্ছে। আমাকে এদিক দিকে ওটা টানছে, এদিক দিকে ওটা টানছে, বাট আমি যাচ্ছি এদিকে, তাহলে এদিকের ফোর্সটাই বেশি আমাদের কাছে। সো এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? এম এ।
এই স্মল এফ মানে কি জানি ফ্রিকশন ফোর্স, আমরা ফর্মুলা কি পড়েছি, ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর, আমরা ফর্মুলা পড়েছি মিউ ইন্টু আর ইজ ইকুয়াল টু এম এ, সো এফ ইজ ইকুয়াল টু এম এ প্লাস মিউ আর। আমরা ফর্মুলা কি পড়েছি, আর মিনস এখানে রয়েছে আর ই মিনস কত এম জি, তাহলে এখান থেকে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ প্লাস মিউ এম জি বলতে পারি। ফোর্সের ভ্যালু হচ্ছে এম এ প্লাস মিউ এম জি। ওকে, বাট আমাকে ফোর্স জানতে চাইনি, আমাকে জানতে চেয়েছে হচ্ছে গিয়ে পাওয়ার ডেলিভার, দ্য পাওয়ার ডেলিভার ইজ কত। তো পাওয়ারের একটা ফর্মুলা খুব ইন্টারেস্টিং ভাবে আছে, পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি। ওয়ার্ক পার ইউনিট টাইম হয়, ওয়ার্ক ডান বাই টাইম, ফোর্স ইন্টু ভেলোসিটি হয় পাওয়ারের ফর্মুলা। সো ফোর্সের ফর্মুলা কি, এম এ মিউ এম জি। ভেলোসিটি আমরা কি জানি, ভেলোসিটি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এবার জাস্ট আমরা পুট করব ভ্যালুগুলো। দ্য ব্লক অফ মাস এ মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অন রাফ প্লেন ইফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অফ দ্য ব্লক মিউ বলে দিয়েছে, ডেলিভার্ড বাই দ্য টাইম, দেন টোটাল টাইম টি বলে দিয়েছে, তার টাইমও আমাকে টি বলে দিয়েছে, ইনিশিয়ালও কোনো ভেলোসিটি নেই, তার মানে আমাকে ইউ এর ভ্যালু কত, 0 বলে দেওয়া হয়েছে। তাহলে আলটিমেটলি ফর্মুলাটা আমাদের কত হচ্ছে, এখান থেকে এমটা কমন নিয়ে নাও, এ প্লাস মিউ জি, ইউ 0 হয়ে গেছে এটি। সো ফাইনাল ফর্মুলা আমাদেরকে কত হচ্ছে, ফাইনাল ফর্মুলা আমাদের হচ্ছে গিয়ে এম এ প্লাস মিউ জি এটি। অপশান ডি এ দেখো, আমাদের অপশানের সাথে অপশান ডি কিন্তু একদম ম্যাচ করে গেছে। সো এখানে অপশান দেখে কিন্তু তোমরা মার্ক করবে, প্রথম সেকেন্ড থার্ড তো হলোই না, দেন অপশান ডি একদম আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে ওরাও ইউ এর জায়গায় 0 বসি, জাস্ট এটিটাকেই ওখানেই লিখে দিয়েছে, আলাদা করে কোনো ডিস্টিংগুইশই করেনি। ওকে, চট করে পজ করে কপি করে নাও, আমরা তারপরে পরেরটা করব। তাহলে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 আমাদের কি বলেছে, দ্য মাস ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার আ থিন স্কোয়ার প্লেট if 2 points end points of the diagonal are -2, 0 and 2, 2. What are the coordinates of the center of the mass of the plates? তাহলে সেন্টার অফ দ্য মাস বার করতে দিয়েছে আমাদের কত, বলা হয়েছে স্কোয়ার প্লেটস, দুটো ডায়াগোনাল ধরো, এই দুটো এন্ড ডায়াগোনালের প্রথম এন্ডটা আমাকে একটা এন্ড বলেছে -2, 0, নিচেরটা ধরছি -2, 0, আর সেকেন্ড এন্ড বলেছে 2, 2। আমরা জানি স্কোয়ার প্লেটসের ডায়াগোনালটা জেনারেলি এরকম হয়, দুটো ডায়াগোনালের মিড পয়েন্টই আমাদের কি হবে, সেন্টার অফ মাস হবে। তো দুটো ডায়াগোনালের মিড পয়েন্ট যেটা হবে, একটা ডায়াগোনাল মিড পয়েন্টও তো সেম হবে, স্কোয়ার তো ইকুয়াল লেন্থ হয় আমাদের, তাহলে একদম জাস্ট ম্যাথামেটিক্স আমাদের এখানে রয়েছে। তো আমাদের এখানে বলা হচ্ছে সেম মাস, মাস ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অন আ থিন স্কোয়ার প্লেট। তাহলে এখানেও যদি এম মাস থাকে, এখানেও মাসটা কত রয়েছে, এম রয়েছে, তাহলে আমাদের জাস্ট এক্স সিএম অ্যান্ড ওয়াই সিএম বার করতে হবে। আমরা ফর্মুলা জানি এক্স সিএম, সেটা ফর্মুলা হচ্ছে এম এক্স ওয়ান প্লাস এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, দুটো মাস হলে। তো আমাদের আনসার এখানে কত হচ্ছে, এম ওয়ান মিনস এম, এক্স ওয়ান প্রথমটা কত হচ্ছে -2, এম টু মিনস এম, এক্স টু কত হচ্ছে 2 ডিভাইডেড বাই এম প্লাস এম, দ্যাট মিনস কত হচ্ছে -2m প্লাস 2m বাই 2m। তো আনসারটা কত হচ্ছে 0/2m। তো এক্স কোঅর্ডিনেটটা কত হচ্ছে 0। সেম ভাবে আমরা ওয়াই কোঅর্ডিনেট বার করব, এখানটা করছি আমরা YCM, তার ফর্মুলা হচ্ছে কি m1 y1 m2 y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো দ্য ভ্যালু অফ m1 ইজ কত, m1 মানে প্রথমটা যার মাস হচ্ছে m, বাট ওয়াই কোঅর্ডিনেটটা কত 0, m2 রো m, বাট ওয়াই কোঅর্ডিনেট এখানে 2 আছে, ডিভাইডেড বাই m প্লাস m। সো এটা তো 0 হচ্ছে, 0 প্লাস 2m বাই 2m উইচ ইজ 2m/2m, 2m/2m ক্যালকুলেট করলে কত আসছে 1। তাহলে আমাদের x সেন্টার অফ মাস কত 0, y সেন্টার অফ মাস 1, দ্যাট মিনস 0, 1। আমরা ফর্মুলাটা এরকমভাবে লিখি xcm, ycm সেন্টার অফ মাস যেটা কোঅর্ডিনেট, তার মানে আনসারটা কত 0, 1। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। দেখো এখানে 0, 1 কিন্তু অপশনটা রয়েছে। তো চট করে তোমরা পজ করে এটাকে কপি করে নাও। আশা করি তোমাদের কপি হয়ে গেছে এটা। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 10, পরের কোশ্চেনটা কি বলেছে,
a particle is made move in a circular path with decreasing speed. Which of the following is correct? একটা পার্টিকেল মুভ করছে সার্কুলার পাথে, যার স্পিডটা কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে, সার্কুলার পাথে পার্টিকেল মুভ করছে উইথ ডিক্রিজিং স্পিড। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট, অপশন এ। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা ফর্মুলা কি জানি? এল। এল মিনস আই ইন্টু ওমেগা। আমরা কিন্তু ফর্মুলা পড়েছিলাম যাই চেঞ্জ হয়ে যাক, এখানে বলেছে যে সার্কুলার পাথ উইথ ডিক্রিজিং স্পিড, মানে ওমেগা যদি আমাদের ডিক্রিজ করে তাহলে আই ইনক্রিজ করবে, ইনক্রিজ করে কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টকে কনস্ট্যান্ট রাখে। আমরা একটা ফর্মুলা পড়েছি I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, তাই তো? মানে এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যখন এক্সটার্নাল ফোর্স আমাদের কোনো জিরো অ্যাপ্লাই হচ্ছে। এখানে কি আমরা দেখো বইতে এক্সাম্পলসও রয়েছে এরকম প্রচুর, বা অনেকে তোমাদের পড়ানোর সময় এরকম এক্সাম্পলস দিয়েছে যে এই হাত ছড়িয়ে যদি ঘোরা হয় তাহলে স্পিডটা কি হয়? জেনারেলি আমাদের কম হয়, কিন্তু হাত বন্ধ করে ঘুরলে স্পিডটা কি হয়ে যায়? বেশি হয়ে যায়। কেন? হাত ছড়িয়ে ঘোরালে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই যেটা থাকে সেটাটা বেড়ে যাচ্ছে, সেটা বেড়ে যাচ্ছে বলে ওমেগা কম হচ্ছে। হাত বন্ধ করলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা কমে যাচ্ছে, তার ফলে কিন্তু আমাদের ওমেগাটা তখন বেড়ে যাচ্ছে। তাহলে এখানে এল কনস্ট্যান্ট একটা অপশন হতে পারে, হতে পারে এল কনস্ট্যান্ট, ঠিক আছে। তো অপশন একটা হলো। সেকেন্ড বলেছে অনলি দ্য ডিরেকশন অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট। এটা কি সম্ভব যে শুধুমাত্র ডিরেকশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট? একদমই না, কারণ যখন কোনো বডি সার্কুলার ওয়েতে ঘুরছে প্রত্যেকটা পদক্ষেপে তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, মানে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট তার কি হচ্ছে? ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো ডিরেকশন কনস্ট্যান্ট এটা একদমই হচ্ছে না। অ্যাক্সিলারেশন ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার। অ্যাক্সিলারেশনটা কি সেন্টারের দিকে? তোমরা সবাই দেখো ট্যানজেন্ট বরাবর বাইরে বেড়ে যাচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটি যদি ট্যানজেন্ট বরাবর বাইরে যায়, ভেলোসিটির যা ডিরেকশন অ্যাক্সিলারেশনও সেম ডিরেকশন, তো অ্যাক্সিলারেশন কখনোই সেন্টারের দিকে হচ্ছে না। তাহলে এই অপশনটাও রং। পার্টিকেল মুভস ইন আ স্পাইরাল পাথ। পার্টিকেল কি স্পাইরাল পাথ মানে এভাবে 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 ঘুরছে? একদমই না, পার্টিকেল তো গোলই ঘুরছে পুরো, বাট সেটা কোনোখানে স্পিড কমছে বাড়ছে, কমছে বাড়ছে অ্যান্ড সো অন। আমরা পড়েওছি যখন আমরা এরকম রোটেট করাই, নিচের স্পিডটা বেশি থাকে ওপরের স্পিডটা কম থাকে, এরকম একটা দড়িদের মধ্যে একটা ঢিল বেঁধে তুমি এরকমভাবে ঘোরাচ্ছ, তো ওপরের স্পিডটা বেশি থাকে, নিচের স্পিডটা কিন্তু ওপরের স্পিডটা কম থাকে, নিচের স্পিডটা কিন্তু বেশি থাকে, এইভাবে বডিটা ঘুরতে থাকে। তো স্পিড বেশি কম হতেই পারে, তাতে সমস্যা নেই, বাট এটা স্পাইরাল পাথ হচ্ছে না। তো অপশন ডিটাও কাটা, তো অপশন এটাই দেখো, প্রথমে আমাদের ওটাই কারেক্ট হয়েছিল, এখানে ভালো অপশন এতেই দিয়েছে, বেশি খাটতে হবে না, অপশন এ দেখে মার্ক করতে পারো। বাট আমি বলবো যে শুরুতে মার্ক করা দরকার নেই, প্রত্যেকটা অপশন পড়ে নাও, একবার দেখে নাও, দেন তুমি মার্ক করো। অনেক সময় কিছু টার্ম থাকে হয়তো ইজ নট কনস্ট্যান্ট, এরকম একটা বলে দিল, নটটা তুমি খেয়াল করলে না, ভুল হয়ে যাবে। তো এই পুরোটা পড়ে দেন এটার আনসারটা করবে। ওকে, চট করে এটা কপি করে নাও, তারপরে আমরা পরেরটাতে যাবো। ওকে, আশা করি কপি হয়ে গেছে, আমরা পরেরটাতে যাই। এবারে আমরা সেকশন বিতে ঢুকে গেলাম। প্রথম সেকশনে 10টা কোশ্চেন, ভালো খুব কোশ্চেন ছিল। সেকশন বি আমাকে বলেছে হচ্ছে গিয়ে ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন আ স্টেটমেন্ট অফ অ্যাসেশন ইজ দ্য গিভেন ফ্লোড বাই দ্য করসপন্ডিং রিজন। মানে অ্যাসেশন রিজন মানে একটা কিছু হয়েছে, তার কারণ তোমাকে একটা কিছু বলা আছে, এবার তোমাকে অপশানে খুঁজতে হবে যে কি সেই কারণটা কি আদৌ ভ্যালিড, মানে যেটা বক্তব্যটা বলা হচ্ছে তার জন্যই কি ওই কারণটা, নাকি সেটা অন্য কোনো কারণ, নাকি বক্তব্যটা ভুল, নাকি কারণটা ভুল, সেটাই হচ্ছে আমাদের অ্যাসেশন রিজনিং কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। কোশ্চেন নাম্বার 11, এখানে কি বলেছে আমাদেরকে যে আ ম্যান হু ফলস ফ্রম দ্য হাইট অন আ সিমেন্ট ফ্লোর রিসিভ মোর ইনজুরি দেন ওয়েন ফলস ফ্রম দ্য সেম হাইট অন আ হিপ অফ আ স্যান্ড। আচ্ছা, বলেছে যে সিমেন্ট ফ্লোরে পড়লে, এখানে মনে করো একটা সিমেন্ট ফ্লোর রয়েছে, এখানে একটা স্যান্ড ফ্লোর রয়েছে, তো সিমেন্ট ফ্লোরে একটা ম্যান পড়ছে আর স্যান্ড ফ্লোরে একটা ম্যান পড়ছে। আ ম্যান হু ফলস ফ্রম দ্য হাইট অন দ্য সিমেন্ট ফ্লোর রিসিভ মোর ইনজুরি দেন ওয়েন হি ফলস ফ্রম দ্য সেম হাইট অন দ্য হিপ অফ এ স্যান্ড। বালির মধ্যে পড়ছে আর কেউ সিমেন্টের ফ্লোরে পড়ছে, তাহলে কার বেশি ইনজুরি হবে? ভালো কথা। রিজন কি দিয়েছে দেখো, দ্য ইম্পালস অ্যাপ্লাইড বাই দ্য সিমেন্ট ফ্লোর ইজ মোর দ্যান দ্য ইম্পালস বাই দ্য স্যান্ড হিপ। এই ইম্পালস কথাটার মানে কি? ইম্পালস মানে হচ্ছে কি যে ফোর্স ইন্টু টাইম, অথবা আরেকটা ফর্মুলা আছে এম ভি মাইনাস ইউ, দ্যাট মিনস ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম ডেল্টা পি। তাহলে বলা হচ্ছে এখানে দ্য ইম্পালস অ্যাপ্লাইড বাই দ্য ফ্লোর ইজ মোর দেন দ্য ইম্পালস বাই দ্য হিপ অফ দ্য স্যান্ড, মানে সিমেন্টের ফ্লোরটা
বেশি মোমেন্টাম অ্যাপ্লাই করছে স্যান্ডের ফ্লোরের থেকে, মানে সিমেন্টের ফ্লোরের চেঞ্জ অফ মোমেন্টামটা বেশি, স্যান্ডের ফ্লোরের জন্য চেঞ্জ অফ মোমেন্টামটা কম। এইবার আমাদের দেখতে হবে কোন অপশনটা কারেক্ট। এখানে অপশন কি কি বলেছে? প্রথম অপশন বলছে বোথ অ্যাসেশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসেশন। তাহলে এটা কি আমাকে আদৌ পসিবল হচ্ছে যে বোথ অ্যাসেশন অ্যান্ড রিজন দুটোই আমাদের কারেক্ট? একটু ভেবে বলো। ইয়েস, বিকজ প্রথমটা তো একদমই ভালো কথা যে ম্যান অবশ্যই সিমেন্ট ফ্লোরে পড়লে আমাদের বেশি লাগবে, স্যান্ড ফ্লোরে পড়লে কম লাগবে, মানে অ্যাসেশন কারেক্ট। তো স্টার্টিংয়েই দেখো বোথ অ্যাসেশন রিজন ট্রু, অ্যাসেশন রিজন ট্রু অ্যান্ড অ্যাসেশন ট্রু, মানে অপশন ডিতে অ্যাসেশন ফলস বলছে, তো ডিতে ইনিশিয়ালি কাটা হয়ে গেল, ভালো কথা। এবার কি বলেছে ইম্পালস, এই সেকেন্ডটার ওপর খুব ইম্পর্টেন্ট, রিজন আমাকে দিচ্ছে যে ইম্পালস অ্যাপ্লাইড বাই দ্য সিমেন্ট ফ্লোর ইজ মোর দ্যান ইম্পালস অ্যাপ্লাইড বাই দ্য স্যান্ড হিপ। তো চেঞ্জ অফ মোমেন্টাম কোথায় বেশি করছে? সিমেন্ট ফ্লোরে যখন বডিটা পড়ছে ওপর থেকে পড়লো, তো নিচ থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা খুব টাইটলি রিজিড বডির জন্য। বাট স্যান্ড ফ্লোরের বডিটা যখন পড়ছে তখন স্যান্ড ফ্লোরের জন্য কিছুটা সে ভেতর দিকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে স্যান্ড ফ্লোরের জন্য আমাদের ভেতর দিকে ঢুকে যাওয়া মানে আরও কিছুটা টাইম স্যান্ডের মধ্যে সে ইনভলভ করছে, টাইম বেড়ে যাচ্ছে মানে তার ইম্পালসও বেড়ে যাচ্ছে। তো এখানে তাই হচ্ছে ইম্পালস অ্যাপ্লাইড বাই দ্য সেন্টার সিমেন্ট ফ্লোর ইজ মোর দ্যান দ্য ইম্পালস বাই দ্য স্যান্ড ফ্লোর। তো সিমেন্ট ফ্লোরে তার ইম্পালসটা বেশি, চেঞ্জ অফ মোমেন্টাম তো চট করে সে জিরো হয়ে যাচ্ছে। বাট স্যান্ড ফ্লোরের জন্য কি হচ্ছে, ইম্পালসটা কম, বিকজ মোমেন্টামটা জিরো হচ্ছে না, ফ্লোরে পড়ার পর কিছুটা যাচ্ছে দেন জিরো হচ্ছে, মানে টাইমটা ওখানে একটু এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, পরে ইম্পালসটা আমাদের জিরো হচ্ছে না, ফোর্সটা কমে যাচ্ছে, তো আমাদের মোমেন্টামও এখানে কমে যাচ্ছে। সো অপশন এটাই কিন্তু দেখো কারেক্ট ওয়ান, বিকজ এটাকে এক্সপ্লেন করছে বোথ অ্যাসেশন রিজন ট্রু, এটা তো দুজনেই ট্রু হলো, বাট ট্রু রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন, মানে বিটা কাটা গেল। অ্যাসেশন ট্রু রিজন ফলস একদমই না, রিজন এখানে সবসময় ট্রু, বাট এটা অ্যাসেশনের জন্যই রিজনটা কারেক্ট ওয়ান, যে বোথ কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসেশন, মানে এটা যদি কারণ হয়, মানে এটা যদি অ্যাসেশন হয়, এটা হচ্ছে তার কারণটা, এটার জন্যই আমাদের সিমেন্ট ফ্লোরে বেশি লাগে স্যান্ড ফ্লোরের থেকে। ওকে, চট করে এটা কপি করে নাও, তারপরে পরেরটাতে যাচ্ছি। ওকে, আশা করি এটা হয়ে গেছে, পরেরটায় আমরা যাই। পরেরটা কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? কোশ্চেন নাম্বার 12, অ্যাসেশন গ্রাফ বিটুইন পোটেনশিয়াল এনার্জি অফ আ স্প্রিং ভার্সেস দ্য এক্সটেনশন অফ কম্প্রেশন অফ দ্য স্প্রিং ইজ আ স্ট্রেট লাইন। রিজন কি বলেছে? পোটেনশিয়াল এনার্জি অফ আ স্ট্রেচ অর কম্প্রেস স্প্রিং ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য এক্সটেনশন অফ দ্য কম্প্রেশন। ভালো কথা, তাহলে আমরা দেখছি যে আমরা ফর্মুলা বলছে যে গ্রাফ বিটুইন পোটেনশিয়াল এনার্জি অফ আ স্প্রিং ভার্সেস দ্য এক্সটেনশন অফ দ্য কম্প্রেশন অফ দ্য স্প্রিং। তো আমরা পড়েছি যে ওয়ার্ক ডান বা পোটেনশিয়াল এনার্জি, এটা বলা হয় ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এনার্জি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এনার্জি, ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে কি আমাদের এক্সটেনশনটা যেটা। তাহলে আমাদের এখানে এক্স অ্যাক্সিসের জন্য এখানে ওয়ার্ক ডান মানে আমাদের কি পোটেনশিয়াল এনার্জি, আর ওয়ার্ক ডান সেম হচ্ছে। সো পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার বলতে পারি। তার মানে কোনো সময় যদি ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার হয়, তাহলে আমাদের গ্রাফটা কি হবে? ধরো পোটেনশিয়াল এনার্জিটা ওয়াই, মানে যদি গ্রাফ করি, এখানে আমি পোটেনশিয়াল এনার্জি নিয়েছি, এখানে আমি এক্স নিয়েছি, y is proportional to x square, y যদি x স্কয়ারের প্রপোর্শন হয় তাহলে কিন্তু গ্রাফটা কি স্ট্রেট লাইন হবে? একদমই না। y ইকুয়াল টু mx প্লাস c, মানে y যদি x এর প্রপোর্শন হয় তাহলে স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইনের ফর্মুলা এটা, y প্রপোর্শনাল টু এটা মানে y ইকুয়াল টু 4ax, কাইন্ড অফ এরকম দেখতে জিনিসটা। তো y ইকুয়াল টু 4x আমাদের কি হয়? প্যারাবোলা। y ইকুয়াল টু আমাদের 4x কি হয়? প্যারাবোলা। তো গ্রাফটা আমাদের কাইন্ড অফ এরকম হবে। তো এখানে আমাদের বলেছে দেখো potential energy of a stretch compress proportional to the square of the extension, yes এটা ট্রু আমাদের, বাট এটা আমাদের ট্রু না, এটা কিন্তু ট্রু বাট এটা আমাদের ফলস। তাহলে অ্যাসেশন ফলস, রিজন ট্রু, অপশন ডি অ্যাসেশন ফলস বাট দ্য রিজন ইজ ট্রু। তাহলে অপশন ডি কিন্তু এটার কারেক্ট অপশন। খুব ভালো কোশ্চেন, দেখো একটু ম্যাথামেটিক্স ঝুঁকি আছে এখানে, স্ট্রেট লাইন আর প্যারাবোলার কনসেপ্ট কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। ওকে, চট করে তোমরা এটা কপি করে নাও। ওকে, আশা করি কপি হয়ে গেছে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। সেকশন সি, আবার স্টাডি দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রাম বেস কোশ্চেন এখানে বলা হয়েছে।
ভালো কথা। প্রথম কোশ্চেনটা আমরা তাহলে পড়ি। প্রথম কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখি। The variation of the velocity of the particle moving along a straight line is shown in the figure. The distance covered by the particle for 4 seconds is কত? প্রথম 4 সেকেন্ডে ডিস্টেন্স কভারটা কত? আচ্ছা, গ্রাফটা একটু আরেকবার যদি ড্র করি আমরা, তাহলে গ্রাফটা আমাদের এরকম টাইপের দেখতে অনেকটা। 4 সেকেন্ড, এটা আমাদেরকে 3 সেকেন্ড বলেছে, এটা আমাদেরকে 1 সেকেন্ড বলেছে, মাঝে 2 রয়েছে, এটা হচ্ছে আমাদেরকে 2 সেকেন্ড। এই হচ্ছে আমাদের গ্রাফ। আচ্ছা, এখানে যেটা রয়েছে সেটা বলেছে 10 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি ডিস্টেন্স কভার্ড, এখানে ভেলোসিটি আর এখানে টাইম। আমরা ফর্মুলা পড়েছি যে কোনো কিছু গ্রাফের, যদি আমি গ্রাফের y ইন্টু এক্স, সেটা মানে কোনো একটা প্রোডাক্ট যদি আমাদের y ইন্টু এক্স হয়ে যায়, কোনো একটা প্রোডাক্ট যদি আমাদের y ইন্টু এক্স হয়ে যায়, তাহলে আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে এই যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফের আন্ডারে যে এরিয়াটা, সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার হবে। এই এরিয়াটা, সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাই হচ্ছে এখানে, বিকজ ভেলোসিটি ইন্টু টাইম ইজ কল্ড ডিস্টেন্স, ভেলোসিটি ইন্টু টাইম ইজ কল্ড ডিস্টেন্স, তাহলে এরিয়াটা হয়ে যাবে সিম্পল। এবার এরিয়ার জন্য এখানে কি, ফিগারটাকে একটু ভাবতে হবে। এখানটা একটা রয়েছে ট্রায়াঙ্গেল, একটা রয়েছে রেক্ট্যাঙ্গেল, একটা রয়েছে ট্রাপিজিয়াম, আরেকটা আবার রয়েছে রেক্ট্যাঙ্গেল। তো প্রথম যে ট্রায়াঙ্গেলটা এরিয়া হচ্ছে গিয়ে হাফ ইন্টু বেস হচ্ছে 1, এ দেখো এটা হচ্ছে 1, আর হাইট কত প্রত্যেকটারই, দেখো বেস 1 সেকেন্ডের গ্যাপ আছে প্রত্যেকটারই, আর এখানে হাইটটা কত 20। তো প্রথমটার এটা কত হচ্ছে 10, সেকেন্ডেরটা আমাদের রেক্ট্যাঙ্গেল 1, এটা 20, লেন্থ ইন্টু ব্রেথ দ্যাট ইজ 20। তারপর এটা ট্রাপিজিয়ামের ফর্মুলা আমরা কি জানি, হাফ সাম অফ প্যারালাল সাইড, এই সাইডটা আর এই সাইডটা সাম দেখো 20, আর এই সাইডটা এইটুকু হাইট কত 10, 20 প্লাস 10 ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম মানে কত 1, দ্যাট মিনস হাফ ইন্টু 20 প্লাস 10 কত 30, কাটলে পরে কত আসছে 15। থার্ডেরটা ফার্স্ট 1, সেকেন্ড 1, থার্ড 1, ফোর্থ 1টা কত, আমি মার্ক করে দিচ্ছি ফিগারগুলো 1 2 3 4। ফোর্থ 1-এর ভ্যালু আমাদের কত হবে, ফোর্থ 1-এর যে ভ্যালু সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তাহলে লেন্থ 1, সবকটা লেন্থ 1 বলেছি, ব্রেথ এটা কত 10, দ্যাট মিনস কত 10। সো টোটাল আমাদের কত হচ্ছে 10, 20, 15 অ্যান্ড 10। তো আমরা যদি ক্যালকুলেট করি 10, 20, 15 অ্যান্ড 10 করলে আসবে 20 আর 10 30, 40, 55, তাহলে আনসারটা কত হচ্ছে 55 মিটার। এ দেখো অপশন বি কিন্তু আমাদের রয়েছে 55 মিটার। তো খুব ইজি, ডায়াগ্রাম বেস বলে তো ভয়ের কিছুই নেই, একদম বেসিক অঙ্ক দিয়েছে, তো আমরা বেসিকভাবেই তাকে কিন্তু সলভ করলাম। ওকে, কপি করে নাও চট করে। ওকে, আশা করি কপি হয়ে গেছে এটা। তো আমরা পরেরটাতে যাচ্ছি। পরের কোশ্চেনটা আমাদেরকে বলেছে, দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ দ্য পার্টিকেল শোন ইন দ্য গিভেন ফিগার, দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ নেগেটিভ অ্যাট পয়েন্ট কোন পয়েন্টে ভেলোসিটি নেগেটিভ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ রয়েছে। তো গ্রাফটা কাইন্ড অফ এরকম রয়েছে, ধরো এক্স টি, এটা একটা সি বলে দিয়েছে, ডি বলে দিয়েছে, ই বলে দিয়েছে, ফাইনালি গিয়ে এফ একটা পয়েন্ট আমাদেরকে বলে দিয়েছে। তো এই যে অপশন দিয়েছে সি ডি ই এফ, কোন পয়েন্টে আমাদের যে ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এর নেগেটিভ। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কত আমাদের ডিএক্স বাই ডিটি ভি ইকুয়াল টু ইনস্ট্যান্টেনিয়াস মানে হট করে চেঞ্জ অফ ভেলোসিটি, মানে ওই পার্টিকুলার পয়েন্টে বা ওই স্মল গ্যাপে চেঞ্জ অফ ভেলোসিটি, সেটাই বলা হয় আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সেটার ফর্মুলা ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। সেটা নেগেটিভ কোথায়, তাহলে ডিএক্স বাই ডিটি দেখো ভালো করে, এটা এক্স আর এটা হচ্ছে কি টি। ডিএক্স বাই ডিটিকে আমরা বলতে পারি স্লোপ। তো যার স্লোপ নেগেটিভ সেই কি আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো স্লোপ যদি নেগেটিভ হয় যেই পোর্শনটার, সেই পোর্শনটা আমাদের নেগেটিভ হচ্ছে। এখানে দেখো ভালো করে, সি পয়েন্টটা আপ, নেগেটিভ হতে পারে না। ডি পয়েন্টটাও এখান থেকে আপ, নেগেটিভ হতে পারে না। ডি থেকে ই পয়েন্টটা যখন, তখন কিন্তু দেখো ডাউন, তাহলে একটা অপশন আছে ডি পয়েন্ট ডাউন। আবার ই থেকে এফে দেখো কিন্তু আপ, তাহলে ডাউন কোথায় হচ্ছে, একমাত্র ই পয়েন্টে হচ্ছে। তাহলে ই পয়েন্টের স্লোপটা আমাদের নেগেটিভ, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিও আমাদের নেগেটিভ। তো অপশন ই ইজ দ্য কারেক্ট ওয়ান।
কোনো অঙ্কই করতে হবে না, জাস্ট 2 মিনিট একটা দেখবে, ম্যাথামেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করব, আমাদের সাম কিন্তু কমপ্লিট। ওকে, চট করে পজ করে কপি করে নাও। ওকে, আশা করি এটা কপি হয়ে গেছে। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। A block is resting over a smooth horizontal plane. A constant horizontal force start acting on it at t equal to 0. ভালো কথা। Which of the following graph is correct? এখানে প্রত্যেকটা গ্রাফ দেখো আলাদা আলাদা কিন্তু কিছু দিয়েছে, সবার এক্স অ্যাক্সিস টাইম, তাতে কোনো সমস্যা নেই। এটা অ্যাক্সেলারেশন টাইম, এটা ভেলোসিটি টাইম, এটা কাইনেটিক এনার্জি টাইম, এটা মোমেন্টাম টাইম। ইন্টারেস্টিং ভাবে ব্যাপার। তো আ ব্লক রেস্টিং অন আ স্মুথ হরাইজন্টাল প্লেন, একটাই হরাইজন্টাল প্লেন একটা ব্লক রেস্ট করছে আমাদেরকে। ভালো কথা, একটা হরাইজন্টাল প্লেনে এই ব্লকটা মনে করো রেস্ট করছে, ঠিক আছে। কনস্ট্যান্ট হরাইজন্টাল ফোর্স স্টার্টস অ্যাক্টিং অন ইট অ্যাট টি ইকুয়াল টু 0, একটা কনস্ট্যান্ট ফোর্স এর মধ্যে অ্যাপ্লাই হলো। ভালো কথা। হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ ইজ কারেক্ট, তাহলে কোন গ্রাফটা আমাদের কারেক্ট হবে? তো নর্মাল লাইফ কি বলছে যে যত ফোর্স অ্যাপ্লাই হবে ব্লকটা মুভ করবে, মানে ফোর্স যদি অ্যাপ্লাই হয় ব্লকের ভেলোসিটি কি হবে? ইনক্রিজেস হবে। তো যত টাইম বাড়বে ব্লকের ভেলোসিটি ইনক্রিজ হবে। সো টাইম যত বাড়ছে ভেলোসিটি তত ইনক্রিজ হচ্ছে। তাহলে এটা একটা হতে পারে, হতে পারে, আমরা এখন অবধি শিওর না, হতে পারে। এবার হতে পারে না কোনগুলো সেটা দেখি। অপশন বি দেখে মনে হচ্ছে। অপশন এ বলছে অ্যাক্সিলারেশন আর টাইম। আমরা পড়েছি যদি ভেলোসিটি কনস্ট্যান্ট ওয়েতে বাড়তে থাকে তাহলে অ্যাক্সিলারেশন তো কনস্ট্যান্ট থাকে, অ্যাক্সিলারেশন যদি দুম করে বাড়ে তাহলে মানে ভেলোসিটি চেঞ্জ ড্রাস্টিক হয়। ফর এক্সাম্পল এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইনক্রিজেস, অ্যাক্সিলারেশন ভেলোসিটি ইনক্রিজেস মানে অ্যাক্সিলারেশন হচ্ছে। আমরা জানি এরকম ফোর্স মুভ করলে এদিকে একটা অ্যাক্সিলারেশন হয়, বাট অ্যাক্সিলারেশনটা কি হয় কিন্তু কনস্ট্যান্ট রেটে হয়। একটাই ফোর্স আমি অ্যাপ্লাই করছি, তো তাহলে এটা স্মুথলি এগাবে, ভেলোসিটি বাড়ছে নো ডাউট। এখন যদি 2 হয়, পরে 3, পরে 4, বাট তাতে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কিন্তু কোনোভাবে চেঞ্জ হয় না, বিকজ অ্যাক্সিলারেশন মানে কিন্তু আমাদের চেঞ্জ অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ টাইম। তো চেঞ্জ অফ ভেলোসিটি যদি না হয় তাহলে অ্যাক্সিলারেশন কেন চেঞ্জ হতে যাবে? তাহলে এটা কিন্তু অ্যাক্সিলারেশন কিন্তু হলো না। অপশন এটা প্রথমেই মার্ক হয়ে গেল আমাদের রং। কাইনেটিক এনার্জির সাথে টাইম, ভালো কথা। এনার্জির ফর্মুলা আমরা কি জানি? কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার। এখানে মাস থাকে কনস্ট্যান্ট, ভিটা কি স্কোয়ার। আমরা দেখেছি ভি যদি স্কোয়ার হয়ে যায় মানে ভি স্কোয়ার একদিকে আর একদিকে ধরো টি। এক্ষুনি আমরা আগের প্রিভিয়াস অঙ্কে দেখেছি যে এটা যদি ভি আর স্কোয়ার আর টি যদি হয় তাহলে গ্রাফটা জেনারেলি যদি ভি কার্ভ হয়, গ্রাফটা জেনারেলি কি হয়? প্যারাবোলা হয়। তো এখানে তো প্যারাবোলা দেয়নি, এখানে তো উল্টো একটা দিয়েছে, টাইমের রেসপেক্টে দিয়েছে, বাট এখানে ভেলোসিটি কার্ভটা উল্টো দিকে হওয়া উচিত, তো এটাও আমাদের হচ্ছে না। মোমেন্টাম, ভালো কথা, মোমেন্টাম ইনক্রিজেস নো ডাউট, বিকজ আমরা পড়ছি মাস, মোমেন্টাম মানে প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। মাস তো কনস্ট্যান্ট, সমস্যা নেই, ভেলোসিটি বাড়ছে, মোমেন্টামও বাড়ছে, কিন্তু ইনিশিয়ালি তো ভেলোসিটি ছিল না। তাহলে ইনিশিয়ালি আমাদের মোমেন্টামটা কত ছিল? 0 ছিল। টাইম যত বাড়ছে মোমেন্টাম বাড়ছে, বাট এখানে বলেছে দেখো ইনিশিয়ালি মোমেন্টামটা এখানে কিছু একটা, কেন এখানে হবে? আমাদের তো ভেলোসিটি ইনিশিয়াল পয়েন্টে তো 0, তারপরে আস্তে আস্তে ব্লক তো রেস্ট বলেছে, ভালো করে দেখো ব্লকটা বলে দিয়েছে ব্লক ইজ রেস্টিং। এই ওয়ার্ডটার জন্য এই অপশনটা কিন্তু আমাদের হলো না, বিকজ প্রথমে রেস্ট মানে ভেলোসিটি 0, ভেলোসিটি 0 হলে মোমেন্টাম কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এই অপশনটা কিন্তু এখানে আমাদের কাজ করলো না। সো ফাইনালি আমরা দেখলাম 3টি ক্রস, তো কোনটা? অপশন বি কিন্তু আমাদের কারেক্ট ওয়ান, যেটা ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম সেটাই কিন্তু আমাদের কারেক্ট হলো। তো চট করে এটা পজ করে কপি করে নাও, পরেরটা কিন্তু আমরা স্টার্ট করব। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 দেখো কি বলেছে। আ সিস্টেম ইজ শোন ইন দ্য ফিগার, এই যে ফিগারে সিস্টেম বলেছে, এই যে ব্লকটা যেটার মাস বলেছে হচ্ছে গিয়ে কত? 5 কেজি, এই ব্লকটা 2 কেজি, বাট এটা গ্রাউন্ডে রয়েছে, এখানে একটা স্প্রিং ঝুলিয়ে দিয়েছে। ওকে, তাহলে এই গ্রাউন্ডে যখন ব্লক রয়েছে, ব্লকটা নিচের দিকে একটা ওয়েট দিয়েছে। ধরো গ্রাউন্ডের ব্লকটা আমাদের নিচের দিকে যে ওয়েটটা দিচ্ছে সেটা হচ্ছে কি 2 × g, W ইকুয়াল টু, তো জি এর ভ্যালু এখানে দেখো ইনিশিয়ালি বলে দিয়েছে কত? 10 বলে দিয়েছে। সো 2 × 10 দ্যাট ইজ 20 নিউটন। সেই ওয়েটটা এই স্প্রিংয়ের ওপর পড়ছে। তো স্প্রিংয়ে আমরা পড়েছি টেনশন টি ইকুয়াল টু কে ইন্টু এক্স, টেনশন বা ফোর্স জেনারেলি যেটা ফর্মুলা এফ বলছি আমরা, সেই এফ ফোর্সটা মানেই আমাদের ওয়েট 20 নিউটন। সো 20 ইজ ইকুয়াল টু কে, 40 বলে দিয়েছে, এক্স জানি না এক্সের ভ্যালু, ক্যালকুলেট করছি, 20/40 ইজ ইকুয়াল টু এক্স, কেটে গেল। সো এক্স ইজ ইকুয়াল টু হাফ, 1/2 দ্যাট ইজ এক্স কত হলো? হাফ।
কতটা ডিসপ্লেসমেন্ট সে নিচে নামলো 5 কেজি ওয়েটটা হাফ কেজি অটোমেটিক্যালি, মানে ইনিশিয়ালি যখন এটা রেখেছি, এটা স্প্রিং তো স্প্রিং অটোমেটিক্যালি ঝুলে গিয়ে এখান দিয়ে হাফ মিটার নিচে নেমে গেল। ওকে, ভালো কথা। এবার আমাকে বলেছে নেগলিজেবল মাস অফ দ্য ফ্রিকশন ইজ অ্যাবসেন্ট, কোনো ফ্রিকশন নেই। দ্য স্পিড অফ দ্য 5 কেজি ব্লক ওয়েন 2 কেজি ব্লকস লিভস দ্য কন্ট্যাক্ট, যখন এই গ্রাউন্ডটা লিভ করছে জাস্ট ওই মুহূর্তে স্পিড অফ দ্য 5 কেজি ব্লক কত। তাহলে এইখানে আমাদেরকে ভাবতে হবে যখন ও গ্রাউন্ডটা লিভ করলো তখন ওর মধ্যে কে রয়েছে, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটোই রয়েছে। তাহলে আমাকে বার করতে হবে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি কত। ওকে, আর এই পয়েন্টে তখন শুধুমাত্র কি এসছে, আমাদের পোটেনশিয়াল এনার্জি এসে, জাস্ট কেন, জাস্ট বলেছে নিচের দিকে নামছে। তাহলে এইটার কাইনেটিক এনার্জি পোটেনশিয়ালের তো আছেই, প্লাস যে ভেলোসিটি যে রয়েছে তার জন্য যে কাইনেটিক এনার্জি সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমরা জানি যে এনার্জি ইজ অল ওভার দ্য পয়েন্ট কনস্ট্যান্ট, মানে কোনো সময় সে পোটেনশিয়ালে কনভার্ট হচ্ছে, কোনো সময় সে কাইনেটিক কনভার্ট হচ্ছে। তো ইনিশিয়ালি কি হচ্ছে, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল ইনিশিয়ালি ইজ ইকুয়াল টু ফাইনালি কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। এটা ইনিশিয়াল ধরো, এটা ফাইনাল ধরো, বোথ ইকুয়াল হবে তাই ধরে চলি। তাহলে আমরা আগে ইনিশিয়াল আর ফাইনালের কিছু কিছু জিনিস এখানে ক্যালকুলেট করে বার করে নিই কত। তো এখানে আমাদের ফর্মুলা কি কি হচ্ছে, এখানে আমাদের ইনিশিয়াল যে এনার্জি হচ্ছে সেটা কত হচ্ছে, ধরো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি পি ইকুয়াল টু, আমাদের ফর্মুলা পোটেনশিয়াল এনার্জির এম জি এইচ। এম কত আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এম বলে দেওয়া হয়েছে আমাদেরকে মনে করো 5 কেজি বডিটা। জি কত বলা হচ্ছে 10 বলে দেওয়া হয়েছে। হাইটটা কত ধরা হচ্ছে, ইনিশিয়াল তো আমাদের বডিটা জাস্ট নামছে, মানে এ তো উঠছে না, এখান থেকে জাস্ট নেমেছে, ইলংগেট হয়েছে, কতটা ইলংগেট হয়েছে, হাফ। তাহলে এটা কত হচ্ছে, পোটেনশিয়াল 25 জুল হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। ওকে, কাইনেটিক এনার্জি কত হচ্ছে, কাইনেটিক এনার্জি আমরা জানি না, তাই আমরা হাফ এম ভি স্কোয়ার লিখছি। এখানে মাস কত 5 কেজি বডির, 5 ভি স্কোয়ার আমরা জানি না, তাহলে 5 ভি স্কোয়ার বাই 2। তাহলে আমরা 5 কেজি বডিটার কলামে আমরা বসিয়ে দিতে পারি যে পোটেনশিয়াল এনার্জি আমাদের 25, কাইনেটিক এনার্জি আমাদের 5 ভি স্কোয়ার বাই 2। এবার যে 2 কেজি বডিটা রয়েছে, 2 কেজি বডিটার মধ্যে আমাদের পোটেনশিয়াল এনার্জি কত রয়েছে, mgh। এ যখন আলটিমেটলি ফর্মুলা হচ্ছে বডি যখন ওপরে উঠছে তো আলটিমেটলি তাই হবে, mgh হবে। ওকে, এখানে m কত আমাদের, m বলেছে 2 কেজি বডি, g হচ্ছে 10, হাইট কত, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এখানে আমাদের হাইটটা কত। আমরা যদি বলি যে হাইটও কতটা ইনক্রিজ করেছে সেটা যদি ক্যালকুলেট করতে হয়, তার জন্য আমাদের কি জানতে হবে, যে আলটিমেটলি দুজন দুজনের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করেছে সেটা ক্যালকুলেট করতে হবে। এখানে দেখো আমাকে বলেছে স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে, কিন্তু আমাদের বলেছে যে এই স্প্রিংটার ওপর যে কতটা হয় সেখান থেকে আমরা এক্স ক্যালকুলেট করেছি, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, বাট এখানে তো কোনো স্প্রিং কনস্ট্যান্ট নেই। তাহলে আমরা এখানে এক্স কি করে অ্যাপ্লাই করব, এখানে যদি আমাদের স্প্রিং কনস্ট্যান্ট না থাকে তাহলে আমাদের এক্সকে অ্যাপ্লাই করার সময় কিন্তু কিছুটা দূর আমাদের নর্মাল ক্যালকুলেশনের মতো করে একটু ভাবতে লাগবে। নর্মাল ক্যালকুলেশনের মতো করে ভাবতে লাগবে মানে এখানে হাইট, এখানে দেখো আমরা বলছি যে বডিটা যদি 10 হয়, মানে জি এর ভ্যালু যদি আমাদের 10 হয়, এখানে হাইট বলা হচ্ছে যে এ যদি 1/2 নিচে নেমে থাকে এক্সটা, এ তার কি হচ্ছে ডাবল ডিক্রিজ করছে, দ্যাট ইজ বিকজ এই গ্রাউন্ডে লেগেছিল ইনিশিয়ালি, তারপরে এ নেমেছে, তাহলে এর অ্যাভারেজ কত হচ্ছে হাফ প্লাস 0/2, তো অ্যাভারেজে কত হচ্ছে সে 1/4 হাইট ডিক্রিজ করেছে, তো এটা 1/4, পোটেনশিয়াল 5, বাট এর কাইনেটিক কত, এর তো কোনো ভেলোসিটিই নেই, হাফ এম 0, বাট বলা হয়েছে জাস্ট যখন ওপরে উঠছে তখন কত, দ্যাট মিনস 0। তাহলে এখানকার জন্য আমরা বলতে পারি 5 প্লাস 0, মানে এখানে পোটেনশিয়ালটা 5, কাইনেটিকটা কত 0 হচ্ছে। তাহলে 5 ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু, এটা 5, এটা কত হচ্ছে 25, 5 ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু -20। নেগেটিভ সাইন আমরা অমিট করে দেবো, বিকজ আমরা জানি সাইন ডাজ নট ম্যাটার, পোটেনশিয়াল অলওয়েজ জানি নেগেটিভ হয় আর কাইনেটিক আমাদের অলওয়েজ পজিটিভ হয়। সো 5 ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 20 অনলি। ভি স্কোয়ার ইকুয়াল টু ক্যালকুলেট করলে 20 ইন্টু 2 বাই 5, 5 কে দিয়ে 20 কাটলে কত হচ্ছে 5 4 যা 20, সো আমরা পাচ্ছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, সো ভি ইকুয়াল টু রুট ওভার অফ 8, রুট ওভার অফ 8 মানে আমরা জানি 2√2, তাহলে কোনটা অপশন হচ্ছে, অপশন বি 2√2 মিটার। ওকে, চট করে সবাই মার্ক করেন, এটা কিন্তু খুব ভালো অঙ্ক দিয়েছে। ওকে, খাতা দিয়ে চট করে সবাই এটা কপি করে নাও।
ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল, খুব ভালো অঙ্ক ছিল। নেক্সট তাহলে আমরা পরের অঙ্কটা যাই, কি বলেছে দেখি। পরের কোশ্চেন সেকশন ডি। এখানে হচ্ছে গিয়ে সেম ভাবে নর্মাল, নন নেগেটিভ, এখানেও নেগেটিভ নেই, আমাদের কারেক্ট অপশন জাস্ট চুজ করতে হবে, নর্মাল এমসিকিউ কোশ্চেন যেরকম থাকে সেরকমই। কি বলছে প্রথমটা, দ্য সাম অফ দ্য নাম্বারস 436.32, 436.32, 227.2, 227.2 and 0.301, 0.301 সামটা কত? নর্মাল যেরকম আমরা ছোটবেলায় অ্যাড করতাম সেরকমভাবেই অ্যাড করি। 1 2 8 13, হাতে 1 রয়েছে, 6 6। বাট এখানে অ্যাড করার সময় আমরা জানি সিগনিফিক্যান্ট ফিগারের কি ব্যাপার আছে। দেখো এখানে তাই বলেছে অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিক্যান্ট ফিগারে নাম্বারটা কত ডিজিট হচ্ছে। তো পয়েন্টের পর সবচেয়ে কম নাম্বার কোনটা রয়েছে? এটা। তাহলে পয়েন্টের পর আমাদের একটাই মাত্র ঘর আমাদের ক্যালকুলেট করতে হবে। তো পয়েন্টের পর একটা ঘর মানে আমাদের এইটুকুর মধ্যে এটাকে ডিরাইভ করতে হবে। তো 8-এর পরের নাম্বারটা 2, 2 5-এর থেকে কম, তাহলে আমাদের ফাইনাল আনসারটা হচ্ছে 663.8। তাহলে এখানে কতগুলো আমাদের সিগনিফিক্যান্ট ডিজিট রয়েছে? 1 2 3 4টে। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে গিয়ে 4, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশন। তা খুব ইজি এটা, জাস্ট আমাদের নর্মাল অ্যাড করে সিগনিফিক্যান্ট ফিগারের যে কনসেপ্ট সেটাতে কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হলো। চট করে কপি করে নাও, পরেরটাতে আমরা আসছি। আচ্ছা, কপি হয়ে গেছে, পরেরটাতে আমরা দেখি কি বলেছে। ইফ দ্য সারফেস ইজ মুভিং উইথ দ্য অ্যাক্সেলারেশন 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক ইন মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। সারফেস যদি মুভ করতে থাকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে সারফেসটা এটা মুভ করছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে বলে দিয়েছে, তাহলে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক ইন মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে তার অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক কত সেটা ক্যালকুলেট করতে হবে। ওকে, ভালো কথা, আমরা দেখছি যে অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক গ্রাউন্ডের রেসপেক্টে কত। এটা 1 কেজি বলেছে, তাহলে নিচে এটা আমাদের 1 × g, তার উপরে রিয়াকশন ফোর্স আর রয়েছে, পেছন দিকে ফ্রিকশন ফোর্স এদিকে বলে দেওয়া হয়েছে যে মিউ 0.6। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের কাছে গিভেন রয়েছে, আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ফাইনালটা কত হচ্ছে। তো আমরা বেসিক্যালি কি জানি? আমরা বেসিক্যালি জানি হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন এখানে কত হচ্ছে বলেছে, ওটাই ক্যালকুলেট করতে। তো 1 × g, নর্মাল আমাদের 1g, তো এখানে ওয়েট কত হচ্ছে? w = 1 × g, দ্যাট ইজ 1 × যদি আমরা 10ও ধরি, সো 10। বাট এখানে কি বলেছে, এই যে দেখো 8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে কি মুভ করছে? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে কিন্তু ব্লকটা মুভ করছে। দ্য সারফেস ইজ মুভিং উইথ আর অ্যাক্সেলারেশন 8 মিটার পার সেকেন্ড। তো সারফেস যদি 8 মিটার পার সেকেন্ডে মুভ করে, তাহলে ব্লকও তো 8 মিটার পার সেকেন্ডেই মুভ করবে। এই মনে করো তুমি এই পেনটাকে হাতের উপর রেখেছো, আমার হাতটা যদি 8 মিটার পার সেকেন্ডে মুভ করে, তাহলে ব্লকটাও তো 8 মিটার পার সেকেন্ডে মুভ করবে। তো এটা ক্যালকুলেট করারই দরকার নেই, একদম বেসিক অঙ্ক দিয়েছে। এ দেখো অপশানও দিয়েছে 8, তো অপশান সি ইজ দ্য কারেক্ট ওয়ান। একদম সিম্পল, বলেছে হাতটা মুভ করছে। এখানে দেখো কত আমাদের ইনফরমেশন দিচ্ছে, আমরা কেউ জি ধরে ডাব্লিউ ধরে করব, কিন্তু নর্মাল ভাবারই দরকার নেই। ওয়েটটা 10 হয়েছে, ওয়েট 10 হচ্ছে মানে 8 মিটার চেয়ে বেশি হচ্ছে। 8 মিটার চেয়ে যদি ওয়েটটা কম হতো দেন ওকে টেনে নিয়ে যেতে পারতো, কিছুটা অ্যাক্সেলারেশন হতো। ওয়েটটা যখন ভারী হয়ে গেছে 8-এর থেকে বেশি, দেন আমরা ইজিলি ক্যালকুলেট করে এটা বলে দিতে পারবো যে এইভাবে যে এই পেনটার মতোই হাতটা মুভ করছে 8 মিটার পার সেকেন্ড, তাহলে পেনটা কততে মুভ করবে? পেনটাও সেম 8 মিটার পার সেকেন্ডেই মুভ করছে, বিকজ অ্যাক্সেলারেশনে কোনো কিন্তু চেঞ্জ হয় না। তো আলটিমেটলি অপশান সি ইজ দ্য কারেক্ট ওয়ান। চট করে কপি করে নাও, দেন আমরা পরের সামটায় যাব। ওকে, তাহলে চলো কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 আমরা কি দেখি যে the height of the distance x along the horizontal plane of the projectile on a certain planet are given by y = 8t - 5t square। তাহলে y বলেছে আমাকে 8t - 5t square, y is a function of time। তাহলে সেখান থেকে আমরা dy/dt বার করছি, যে ভেলোসিটি অ্যালং y, 8 ddt of t মানে 1, 5টা কনস্ট্যান্ট, t স্কোয়ারের ডেরিভেটিভ 2t। তা dy/dt মানে ভেলোসিটি অ্যালং y অ্যাক্সিস, সেটা হচ্ছে 8 - 5 2 কত হচ্ছে 10, 8 - 10t। নাও ভেলোসিটি অফ y অ্যাট t = 0, t = 0 তে ভেলোসিটি অফ y কত হচ্ছে 8 - 10 × 0,
দ্যাট মিনস 8। কেন টি ইকুয়াল টু 0 ধরছি? এখানে বলা হচ্ছে প্রজেক্টাইল। প্রজেক্টাইল মানে কি? ধরো আমরা কোনো একটা বডিকে এখান দিয়ে ছুটছি, এই তো বডিটা তো এরকমভাবে পড়ছে, তাহলে ইনিশিয়ালি যা করার আমি করে দিচ্ছি, আমি তো এই পয়েন্টে গিয়ে ভেলোসিটি চেঞ্জ করছি না, তাহলে ইনিশিয়ালি আমার ভেলোসিটি অ্যালং এক্স অ্যান্ড অ্যালং ওয়াই দুটো ডিরেকশনই রয়েছে। তো ইনিশিয়াল মানে টাইম 0, টি টাইম 0তে ভেলোসিটি অ্যালং ওয়াই কত হলো আমাদের 8। সেমভাবেই আমাদের এক্স বলেছে 60, এক্সও ফাংশন অফ কত টাইম 60 বলেছে, ডিএক্স বাই ডিটি আমাদের কত 6 × 1, বাট তাহলে সেমভাবে ডিএক্স বাই ডিটি আমরা বলতে পারি, ডিএক্স বাই ডিটি মানে ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, সেটা মানে আমাদের 6, বিকজ এটা আমাদের কি হচ্ছে নর্মাল অ্যাট টি ইকুয়াল টু 0তেও আমাদের কত হচ্ছে, টি তো নেই আমাদের ইকুয়েশনে, ভেলোসিটি কত আসবে 6ই আসবে। তো ভেলোসিটি অ্যালং ওয়াই 8 পেলাম, ভেলোসিটি অ্যালং এক্স কত পেলাম 6 পেলাম। এবার আমরা এটা জানি, এটা দেখো ধরো ভেলোসিটি অ্যালং এক্স হলো, এটা ভেলোসিটি অ্যালং ওয়াই, এই যে ভি এর ভ্যালুটা কি হয় রুট ওভার অফ ভেলোসিটি অ্যালং এক্স তার স্কোয়ার, ভেলোসিটি অ্যালং ওয়াই তার স্কোয়ার, দ্যাট মিনস কত রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দ্যাট মিনস কত 8 স্কোয়ার 64 আর 6 স্কোয়ার কত 36, করলে কত হচ্ছে আমাদের রুট ওভার অফ 100, দ্যাট মিনস 10। ভেলোসিটি টোটাল ভেলোসিটি আমাদের কত হচ্ছে 10, এই দেখো এই অপশানে অপশান সি হচ্ছে কি আমাদের 10। তাহলে ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল অ্যাট এ স্টার্টিং পয়েন্ট যেটা আমাদের বলা হচ্ছে সেটা হচ্ছে কত 10। ওকে, চট করে তোমরা এটা পজ করে কপি করে নাও। তাহলে চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 আমাদেরকে কি বলেছে, a swimmer swims with a velocity 5 meter per second relative to the river, swims with the velocity 5 meter per second relative to the river, so as to reach a point directly opposite to the starting point। তো মনে করো এটা হচ্ছে কি আমাদের রিভার, সুইমার এখান থেকে এইখানে যেতে চাইছে, তাহলে আমরা জানি রিভারের ভেলোসিটি এদিকে হয়, রিভারটা এদিকে ফ্লো করছে, সুইমার যদি এদিকে যায় এখানে যেতে চায় তাহলে সুইমারকে এই দিকে একটা ভেলোসিটি নিয়ে মুভ করতে হবে, তাহলে সুইমারের যে এই ভেলোসিটিটা সেটা 5 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে, রিলেটিভ টু দ্য ডিরেক্টলি অপোজিট টু দ্য স্টার্টিং পয়েন্ট, দ্য ভেলোসিটি অফ দ্য রিভার 3 বলে দিয়েছে, রিভারের ভেলোসিটি 3, তাহলে ধরো এই ভেলোসিটি এটা সেটা হচ্ছে সেম ডিরেকশন, এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড অ্যান্ড ইট ইজ 40 মিটার ওয়াইড, এটা কত 40 মিটার ওয়াইড বলে দিয়েছে। তাহলে এই ভেলোসিটিটা কত, তো আমরা জানি পাইথাগোরাস থিওরেম হচ্ছে এটা ইজিলি, তো এটা যদি আমাদের এক্স হয় তো এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, বিকজ এটা 90 ডিগ্রি রয়েছে, ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, perpendicular square plus base square equal to hypotenuse square, x square equal to 25 minus 9, x square equal to 16 and then x equal to root over of 16 which is 4, x এর ভ্যালু কত হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তো এটা আমাদের ভেলোসিটি, এটা আমাদের ডিস্টেন্স, তাহলে আমাদেরকে বার করতে হবে দ্য টাইম টেকেন টু ক্রস দ্য রিভার, তাহলে টাইম ইকুয়াল টু ফর্মুলা আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড, তো ডিস্টেন্স হচ্ছে 40, স্পিড বা ভেলোসিটি হচ্ছে কত 4, দ্যাট মিনস কত 10 সেকেন্ড। তো একদম বেসিক একটা অঙ্ক, খুবই সোজা, তোমরা দেখো কি সুন্দর আমরা নর্মাল 5, 3 দিয়ে ক্যালকুলেট করে দিলাম। এটা হচ্ছে কি আমাদের রিভার প্রবলেম কিন্তু তাহলে একটা দিচ্ছে, তো আনসার 10 সেকেন্ড, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পজ করে তোমরা কপি করে নাও। আশা করি তোমাদের এটা কপি হয়ে গেছে, তাহলে আমরা পরের কোশ্চেনটা দেখি কি বলেছে। ওকে, পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে, কোশ্চেন নাম্বার 21, an object moving with a velocity 6.25 meter per second is directed at the rate given by dv by dt equal to this, তাহলে where v is the instantaneous speed, okay, the time taken by the object to come to rest in seconds unit would be কত, তাহলে কোন টাইমে অবজেক্টটা রেস্ট হচ্ছে, মানে অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি এটা, ফাইনাল ভেলোসিটি রেস্ট বলেছে, দ্য টাইম টেকেন টু কামস টু রেস্ট, ফাইনাল ভেলোসিটি কত 0, টাইমটা বার করতে হবে। তাহলে আমাদের ফাংশনটা কি রয়েছে ডিভি বাই ডিটি ইজ দিস, স্টার্ট করবো আমরা তাই দিয়ে, ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস 2.5 রুট ওভার ভি, সো ডিভি ইজ ইকুয়াল টু 2.5 ডিটি, এই রুট ভিটা তলায় নিয়ে চলে আসো, মাইনাসটা এখানে দিয়ে দাও, রুট ওভার ভি ডিভি, রুট ওভার ভি যদি ওপরে যায় তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস হাফ হয়, রুট ভি মিনস কত ভি টু দি পাওয়ার হাফ, সেটা ওপরে গেল, পাওয়ার ওপরে গেলে কি হয় নেগেটিভ সাইন হয়ে যাচ্ছে, মাইনাস হাফ হয়ে যাচ্ছে, বা নেগেটিভ যদি থাকতো ওপরে গেলে পজিটিভ হয়ে যায়, মাইনাস 2.5 ডিটি। নাও ইন্টিগ্রেট অন বোথ সাইড, দু সাইডে ইন্টিগ্রেট করছি, 2.5 বাইরে চলে আসলো বিকজ ইট ইজ আ কনস্ট্যান্ট টার্ম,
ভি টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টিগ্রেশন করলে মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস 2.5 ইন্টিগ্রেশন ডিটি হচ্ছে কি টি। এবার ইন্টেন্সিভ ব্যাপারে আপনি ইন্টিগ্রেশন করলেন কিন্তু আপনি তো কোনো লিমিট দিলেন না, অবশ্যই দেব। ইন্টিগ্রেশন করার পর আমাদের কিন্তু লিমিট দেওয়াটা খুব জরুরি। তাহলে আমরা লিমিটটা কি দেব? আমরা লিমিটটা দেব হচ্ছে গিয়ে, ভালো করে দেখো, এটা অন্য কালার দিয়ে আমি লিমিটটা লিখছি, সেটা হচ্ছে গিয়ে স্টার্ট হচ্ছে কত ভেলোসিটি বলে দিয়েছে, ইনিশিয়াল 6.25, তাহলে ইনিশিয়ালটা সবসময় 6.25 তলায় থাকে, তখন টাইমটা 0। ফাইনাল টাইম ধরো তোমার টি, তখন তার ভেলোসিটি কত হয়েছে 0। তাহলে ইনিশিয়াল 6.25, ফাইনাল 0, এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে গিয়ে টি। জাস্ট ভ্যালুগুলোকে পুট করতে হবে, তার আগে এটাকে সিম্পলিফাই করে নিতে হবে। কীভাবে সিম্পলিফাই করবো? ভি টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কত? ভি টু দি পাওয়ার অনলি হাফ, আর এটাও তলায় সেমভাবে হাফ আসছে, ইকুয়াল টু মাইনাস 2.5 টি 0 টু টি, সেম এখানেও তাই 6.25 টু 0। ভি টু দি পাওয়ার হাফ, এখানে 2, এখানে হাফ আছে, হাফটা উপরে গেলে 2 হয়ে যায়, তাহলে একবার ভি এর জায়গায় 0 টু দি পাওয়ার হাফ আর একবার 6.25 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু মাইনাস 2.5 টি মাইনাস 0। তাহলে এটা হচ্ছে 2, 0 টু দি পাওয়ার হাফ আমাদের 0ই হচ্ছে, 6.25 টু দি পাওয়ার হাফ কত হচ্ছে? দ্যাট মিনস কত? রুট ওভার 6.25 টু দি পাওয়ার হাফ, মানে এটা আমরা জানি 2.5 এর স্কোয়ার রুট হয় 6.25, তো মাইনাস 2.5 মাইনাস 2.5 টি মাইনাস 0 ইস টি, তো মাল্টিপ্লাই করলে এটা আসবে মাইনাস 2 ইন্টু 2.25, বিকজ 0 কোনো কাজে আসে না, মাইনাস 2.5 টি, এখান দিয়ে 2.25 আসবে না, 2.5 আসবে, 25 কেন আসবে? 2.5 এটা সেমভাবে 2.5 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে গেল, সো টি ইকুয়াল টু 2। কত সেকেন্ডে তাহলে তার ভেলোসিটি 0 হবে? 2 সেকেন্ড। তাহলে অ্যান্সার বি, অপশন নাম্বার 2। একদম একটা ইন্টিগ্রেশন বলতে গেলে ক্যালকুলাস ফর্মে কিন্তু এই অঙ্কটা করা, তো এটা হচ্ছে ফিজিক্স কম, এখানে কিন্তু ম্যাথসটা তুলনামূলক বেশি। আর লিমিটটা তোমরা সবসময় ভালো করে খেয়াল রাখবে, লিমিটটা কি বলেছে, কোথা থেকে কোথায় যাচ্ছে। ওকে, চট করে দেরি না করে পজ করে তোমরা এটা কপি করে নাও। আশা করি কপি হয়ে গেছে তোমাদের। এটা পরের কোশ্চেনে যাওয়া যাক। সেকশন ইতে আমরা চলে আসলাম। সেকশন ইতে কি বলা হয়েছে, কিছুটা প্যাসেজ তোমাকে রিড করতে দিয়েছে, ভালো কথা। রিড দ্য প্যাসেজ গিভেন বিলো টু চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অফ দ্য কোশ্চেন গিভেন বাই। তাহলে এখানে আমাদের কি কি ইনফরমেশন দিয়েছে সেটা আগে জানা দরকার। যা হোক, অবজেক্ট একটা স্ট্রেট লাইনে মুভ করছে, সেটার পসিবল 3টি ইকুয়েশন, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যা যা এই রিলেটেড কোশ্চেন হবে সব কিন্তু এই 3টে ইকুয়েশন দিয়ে হবে, আর আদার্স অন্য কোনো ইকুয়েশন দিয়ে কিন্তু আমাদের আনসার হবে না, এটা আমার মাথায় থাকতে হবে। ওকে, এখানে সব বলে দিয়েছে। ইউ যেরকম ছিল ইনিশিয়াল ভেলোসিটি, অবজেক্ট মুভস উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এ বলা হয়েছে টাইম টি, ভি ফাইনাল ভেলোসিটি, এস হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইন টাইম টি। মানে যা যা স্ট্যান্ডার্ড ডিনোটেশন থাকে তাই তাই দিয়েছে, কোনো কিছু ঘুরিয়ে বা এদিক ওদিক করে ওটা দেয়নি। তাহলে আমরা জানি এটা ইকুয়েশন অফ মোশন, এই তিনটেগুলোকে মাথায় রেখে আমাদের আনসার করতে হবে। ওকে, তাহলে তিনটেকে মাথায় রেখে প্রথম যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 22, সেটা কি বলেছে দেখা যাক। Equation of the motions are applicable to motion with uniform acceleration, non-uniform acceleration, constant velocity, none of this. Equation of motion starting এ দেখো এখানে রয়েছে এখনো কথাটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ, দেখেছো সবাই? তাহলে অলরেডি ওখানে বলি দেওয়া হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ, তাহলে অপশন এ তে দেখো তোমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন রয়েছে, নন ইউনিফর্ম হবে না। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশন কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, সেটাও পসিবল না, কারণ বলেছে ওখানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ। আর নান অফ দিস তো প্রশ্নই আসে না, বিকজ একটা অপশন অলরেডি কারেক্ট হয়ে গেছে, সো অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। 22টা একদম মুখে মুখে, মানে 1 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে যদি ওটা ভালো করে আমরা পড়তে পারি তো। ওকে, 22টা তোমরা দেখো, চট করে মার্ক করে নাও। কোশ্চেন নাম্বার 22 এর অপশন হচ্ছে গিয়ে এ। নাও আমরা ব্যাক করছি 23 কি বলেছে? দ্য ব্রেকস অ্যাপ্লাইড টু আ কার প্রডিউস অ্যান অ্যাক্সেলারেশন অফ 10 meter per second in the opposite direction to the motion of the car takes 1 second to stop it after application of the brakes. Then calculate the distance traveled during this time of the car. আচ্ছা, ইনফরমেশন কি দিয়েছে? ব্রেকস অ্যাপ্লাইড, অ্যাক্সিলারেশন 10 মিটার, তাহলে অ্যাক্সিলারেশন 10 না ধরে আমরা -10 ধরছি, কারণ ব্রেককে অ্যাপ্লাই করলে অ্যাক্সিলারেশন থাকে না, ওটা কি হয়? রিটার্ডেশন হয়ে যায়।
ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য মোশন, স্বাভাবিক রিটার্ডেশন হলে অপোজিট ডিরেকশন হচ্ছে, দ্যাটস ওয়াই মাইনাসটা আসছে। ইফ দ্য কার টেক্স 1 সেকেন্ড টু স্টপ, স্টপ মানে ফাইনাল ভেলোসিটি 0, টাইম হচ্ছে গিয়ে 1 সেকেন্ড, এগুলো বলে দিয়েছে। তাহলে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেল, মানে আমাকে বার করতে দিয়েছে এস এর ভ্যালু কত সেটা ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইউ এর ভ্যালু জানি না আমি, টি হচ্ছে গিয়ে 1, হাফ এ অলরেডি -10 বলে দিয়েছে, টি এর ভ্যালু 1 তার স্কোয়ার। ইউটা আমাকে জানতে হবে ইউ কত। আরেকটা ফর্মুলা আমাদের কি আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ফাইনাল ভেলোসিটি দেখো 0 বলে দিয়েছে, ইনিশিয়াল জানি না, এ মানে -10, টি মানে 1, তো এটা হচ্ছে -10 হবে, 0 ইকুয়াল টু ইউ -10, -10 এ পাশে চলে আসলে তাহলে আলটিমেটলি কি হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, 10 ইকুয়াল টু ইউ, তো ইউ এর ভ্যালু কত 10, এখানে 10 বসিয়ে দাও, 10 ইন্টু 1 মানে 10, প্লাসে মাইনাসে মাইনাস, 2কে দিয়ে 10 কাটছে 5, 1 স্কোয়ার তো 1ই হচ্ছে, 10 - 5 মিনস 5 মিটার। তাহলে কতটা ডিস্টেন্সে ট্রাভেল করছে, 5 মিটার। দেখো কোন অপশন 5 মিটার আছে, অপশন এ, অপশন এ কিন্তু আমাদের 5 মিটার রয়েছে। তাহলে দেখো খুবই সিম্পল অঙ্ক, জাস্ট ওই ইকুয়েশন যেগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলোকেই বসিয়ে, দুটো ইকুয়েশন ইউজ হয়েছে এখানে, বসিয়ে কিন্তু আমরা এটা ক্যালকুলেট করে দিলাম। ওকে, চট করে তোমরা পজ করে কপি করে নাও। আশা করি তোমাদের কপি হয়ে গেছে। তাহলে আমরা পরের কোশ্চেনটাতে যাচ্ছি। পরের কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 24 আমাদেরকে বলেছে হচ্ছে গিয়ে an object is dropped from a tower, falls with a constant acceleration 10 meter per second square, find the speed 10 seconds after it was dropped। আচ্ছা, dropped from the tower with a constant acceleration 10 meter per second square, তাহলে আমরা ইমাজিন করছি কি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মানে এই টাওয়ার থেকে একটা বল ড্রপড করা হয়েছে, তার অ্যাক্সেলারেশনটা কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে আমরা জি হিসাবে ট্রিট করছি, জি এর ভ্যালু 9.8 বা অ্যাপ্রক্স আমরা সাম করতে গেলে 10 ধরে নিই। আচ্ছা, ফাইন্ড দ্য স্পিড 10 সেকেন্ড আফটার ইট ওয়াজ ড্রপড, মানে আমাদের টি 10 সেকেন্ড বলেছে, ভি বার করতে দিয়েছে, তাহলে বলটা যখন ড্রপ করা হয়েছে ইনিশিয়ালি কোনো স্পিড ছিল না, তাহলে ইউ 0, ভি বার করবো, ইউ এ টি ভি বলে দিয়েছে, তার ফর্মুলা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একদম ইউ এর জায়গায় 0, এ এর জায়গায় 10, নিচের দিকেই পড়ছে যেন পজিটিভই আছে, টি এর জায়গায় 10, তাহলে আনসার হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, 10 ইন্টু 10 করলে 100, তো অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান, 100 মিটার পার সেকেন্ড। একদমই বেসিক্স অঙ্ক, তো চট করে তোমরা এটা একদম বেসিক্স অঙ্ক চট করে কপি করে নাও। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের এটা কপি হয়ে গেছে। তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটা কি বলছে, কোশ্চেন নাম্বার 25, দ্য শোন গ্রাফ ইজ আ ডিস্টেন্স টাইম গ্রাফ ফর আ মুভিং পার্টিকেল, দ্য মোশন অফ দ্য বডি ইজ উইদিন, কোশ্চেন নাম্বার এ বলেছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অ্যান্ড কনস্ট্যান্ট ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি অ্যান্ড রিটার্ডেশন নাকি নন ইউনিফর্ম ভেলোসিটি। ইন্টারেস্টিং ব্যাপার, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম রেটে চেঞ্জ হচ্ছে। প্রথম কথা দেখো ভালো করে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশন হচ্ছে বাট কনস্ট্যান্ট, মানে করো এখনও 2, তারপরেও 2, তারপরেও 2, তারপরেও 2, বাট ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হলে কি কনস্ট্যান্ট ভেলোসিটি হয়? কোনো কিন্তু সম্ভব না। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে আমরা কি জানি, অ্যাক্সেলারেশন 0, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ভেলোসিটি কোনো চেঞ্জ যদি না হয়, আমরা অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি পড়েছি, এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, মানে ডেল্টা ভি বাই ডেল্টা টি, মানে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে চেঞ্জ তো নেই, তাহলে 0 বাই টি যাই হোক না কেন আনসারটা কত হচ্ছে 0। তাহলে প্রথমটা কোনোভাবেই কারেক্ট হতেই পারে না, লাইনটাই ভুল আছে, আমাদের গ্রাফ দেখারই দরকার নেই। সেকেন্ড বলেছে ইউনিফর্ম ভেলোসিটি, মানে পার ভেলোসিটিটা একদম সমান, মানে স্ট্রেট লাইনে ফলো করছে। কিন্তু দেখো ডিস্টেন্স আর টাইম যদি আমাদের এরকম গ্রাফ হতো তাহলে ভেলোসিটিটা স্ট্রেট হতো, কিন্তু এখানে গ্রাফটা কিন্তু আমাদের এরকম দেয়নি। রাদার আমি গ্রাফটাকে অন্য একটা কালার দিয়ে ডিনোট করলে দেখো গ্রাফটা আমাদের এই দিয়েছে ব্লুটা, তাহলে এখানে কিন্তু সবসময় আমাদের ডিস্টেন্স বাড়লেই কিন্তু আমাদের দেখো টাইম কিন্তু বাড়ছে না, কোনো একটা সময় কনস্ট্যান্টও হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের ইউনিফর্ম ভেলোসিটির আন্ডারে পড়ছে না। তাই ইউনিফর্ম ভেলোসিটির আন্ডারে এটা পড়লো না, ভালো কথা। ইউনিফর্ম ভেলোসিটি অ্যান্ড রিটার্ডেশন, এক্ষুনি দেখালাম ইউনিফর্ম ভেলোসিটির আন্ডারে তো পড়লোই না, তো রিটার্ডেশনটা কোথা দিয়ে আসবে, এই কন্ডিশনে মিলছে না, তো ওটা ভাবারই দরকার নেই, অপশন সিও কাটা। নন ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে অবশ্যই 3টে কাটা হয়ে গেছে, মানে অপশন ডিটাই হবে। কিন্তু অপশন ডিটা যে হবে তার রেসপেক্টে আমাকে কারণ বোঝাতে হবে তোমাকে। তো নন ইউনিফর্ম কি করেছে, ধরো এই দুটো গ্যাপ, এটা ধরো T1, এটা T2,
ভেলোসিটি মানে ডিস্টেন্স ইন্টু টাইম। এই গ্যাপটাতে কতটা গেছে সে, এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, মানে ডিস্টেন্স কিন্তু দেখো একদমই নাল, মানে প্রায় সেম ধরো। আবার এই গ্যাপটার মধ্যে কিন্তু সে অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, ধরো এই দুটো গ্যাপ সেম, এটা T3 আর T4, এই গ্যাপটা ধরো সেম, ঠিক আছে? তাহলে সেম টাইম ইন্টারভ্যালে সেম ডিস্টেন্স ট্রাভেল করবে, সেম টাইম ইন্টারভ্যালে সেম ডিস্টেন্স ট্রাভেল করেছে না, এখানে ডিস্টেন্স দেখো এখান থেকে এতটা, মানে গ্রাফিক্যালি চেঞ্জ এতটা, এখানে দেখো গ্রাফিক্যালি চেঞ্জ নেই বলতে গেলে, নাই মানে অতটা আমি মানে বোধহয় নর্মালি ধরেছি, অতটাও না যদি গ্রাফে আমরা ভাবি। এই দেখো কোনটুকু চেঞ্জ হচ্ছে, তাহলে ডিস্টেন্স চেঞ্জটা দেখো, ধরো এই দুটো টাইম সেমে ডিস্টেন্স চেঞ্জ কিন্তু একদমই ডিফারেন্ট হচ্ছে, তাহলে মানে ডিস্টেন্স চেঞ্জ যদি টাইম সেমে ডিফারেন্ট হয় তাহলে সেটা ভেলোসিটিটা কিন্তু নন ইউনিফর্ম ভেলোসিটি হয়। ইউনিফর্ম মানে সেম থাকবে, বিকজ ভেলোসিটি মানে কত, ডিস্টেন্স বাই টাইম। ধরো প্রথমবারের ডিস্টেন্স হচ্ছে, মানে প্রথম টিতে এই কন্ডিশনে টাইম মনে করো 2 সেকেন্ড, ডিস্টেন্স হচ্ছে করো 10, বাট এই কন্ডিশনে টাইম মনে করো 2 সেকেন্ড সেম রয়েছে, বাট ডিস্টেন্সটা মনে করো 2 রয়েছে, তাহলে ভেলোসিটি কি সেম হলো? একদমই না, এখানে ভেলোসিটি 5 হলো, এখানে ভেলোসিটি 1 হলো, তাই এটা হচ্ছে আমাদের নন ইউনিফর্ম ভেলোসিটি কিন্তু এটার কারেক্ট অপশন। ওকে, তাহলে এটা একদম থিওরি কোশ্চেন, জাস্ট একটু আইডিয়া বেসিস করে তিনটে অমিট করে লাস্টেরটাই অটোমেটিক্যালি হচ্ছে, যদিও অমিট না করলেও হতো, তবুও এটাই হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটির একটা পয়েন্ট। তো দেন তোমরা এটা মার্ক করে নাও সুন্দর করে, তারপরে আমরা পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, আশা করি তোমাদের কপি হয়ে গেছে, তাহলে আমরা পরেরটাতে যাই। এবার পরেরটা আমাদেরকে কি বলেছে, কোশ্চেন নাম্বার 26, সেটা বলেছে which statement can be impossible case for the motion of a said in the paragraph। ওকে, দেখি কোনটা ইম্পসিবল। আ বডি হ্যাজ 0 ভেলোসিটি বাট স্টিল বি অ্যাক্সিলারেশন, এটা কি পসিবল হতে পারে? বডির ভেলোসিটি 0 বাট অ্যাক্সিলারেশন। ভালো করে দেখো, আমরা একটা বলকে নিচ থেকে ওপরে ছুঁড়ে মারছি, তো সামথিং একটা পয়েন্ট অবধি যাওয়ার পর বলটার কিন্তু ভেলোসিটি, কিছু একটা ভেলোসিটি ছিল, বাট একটা পয়েন্টে যাওয়ার পর বলটা কিন্তু দাঁড়িয়ে স্টপ হবে, ভেলোসিটি 0। কিন্তু যেই স্টপ হচ্ছে, নিচ থেকে ছুটছি, যেই স্টপ হচ্ছে এই পয়েন্টে কিন্তু ওর একটা অ্যাক্সিলারেশন রয়েছে। কোন অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি, নিচের দিকে কিন্তু পড়ার জন্য ওর একটা অ্যাক্সিলারেশন রয়েছে। তাহলে ভেলোসিটি 0 বাট অ্যাক্সিলারেশন হ্যাপেন কখন হচ্ছে? যখন কোনো একটা বডিকে আমরা ওপর দিকে ছুড়ে মারছি, কোনো একটা বল বা কোনো একটা বডি বা কোনো একটা মাস ওপর দিকে ছুড়ে মারলে একটা সময় পর কিন্তু সে কিন্তু 0তে কনভার্ট হয়ে যাচ্ছে ভেলোসিটি, তবুও তার মধ্যে অ্যাক্সিলারেশন রয়েছে। সেটা কোনটা? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দ্য বডি হ্যাজ 0 ভেলোসিটি বাট স্টিল বি অ্যাক্সিলারেশন, তাহলে এটা কি ইম্পসিবল? না, এটা পসিবল। তাহলে এই অপশনটা হতে পারে না, বলেছে ইম্পসিবল। এটা তো জেনারেলি ট্রু হ্যাপেন, তো ট্রু হচ্ছে মানে এটা ইম্পসিবল হতে পারে না, গেল। তাহলে বি অপশনটা দেখি, দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট রিভার্স ডিরেকশন ওয়েন অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, এটাও এটার মধ্যে রয়েছে। ভালো করে দেখো, এখানে আমরা ইউটা কোন দিকে হচ্ছে? ওপর দিকে। ইউটা কোন দিকে আমাদের? ওপর দিকে, বাট অ্যাক্সিলারেশনটা কোন দিকে? নিচের দিকে। তাহলে হতে পারে যখন ভেলোসিটি ওপর দিকে, একটা বলকে এখন ছোড়া হচ্ছে, ভেলোসিটি ওপর দিকে, বাট অ্যাক্সিলারেশনটা কোন দিকে? নিচের দিকে টানছে না, জি আমাদের সবসময় নিচের দিকে টানে, আমরা জানি। ইউ ওপর দিকে আছে, জি নিচের দিকে টানছে, মানে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন বোথ আর ডিফারেন্ট ডিরেকশন। এই যেই বোথ ডিফারেন্ট ডিরেকশন হয়ে যাচ্ছে, তা ভেলোসিটি অবজেক্ট রিভার্স ডিরেকশন বলে দিয়েছে when acceleration is constant, তাহলে এই কন্ডিশন আমাদের হতে পারে ট্রু। থার্ড বলেছে an object be increasing in speed as the acceleration decreases, বলেছে অবজেক্টের স্পিড আমাদের ইনক্রিজ করছে, ঠিক আছে, কিন্তু অ্যাক্সিলারেশন কি করছে? আমাদের ডিক্রিজ করছে। অবজেক্ট তার স্পিডটাকে ইনক্রিজ করছে, বাট অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ করছে। সেটার একটা সিম্পল এক্সাম্পল আমরা ভাবি। মনে করো একটা বডি এখান থেকে এখানে গেছে, এখানে গেছে, এটা থেকে এটা মনে করো তোমার ডিস্টেন্স হচ্ছে কত? 10 কিলোমিটার, আর এটা থেকে এটা মনে করো 5 কিলোমিটার। এই ডিস্টেন্সটা সে ট্রাভেল করেছে 2 মিনিটে, এই ডিস্টেন্সটা সে ট্রাভেল করেছে 2 মিনিটে, হতেই পারে, ঠিক আছে। ডিস্টেন্সও ভাবার দরকার নেই। মনে করো এই পয়েন্টে ভেলোসিটি ছিল 5, এই পয়েন্টে ভেলোসিটি হয়েছে 10, আর এই পয়েন্টে ভেলোসিটি হয়েছে 12, হতেই পারে। ভেলোসিটি ডিস্টেন্স দিয়ে ভাবা দরকার নেই, ভেলোসিটি দিয়ে ভাবি আমরা। এটা 5 মিটার পার সেকেন্ড ধরো, এটাও 10 মিটার পার সেকেন্ড, এটাও 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 5 মিটার পার সেকেন্ড 2 মিনিটে গেছে, তাহলে অ্যাক্সিলারেশন এখানে 5/2 এই পয়েন্টটা। এই কন্ডিশনে 10 থেকে 12, মানে এখানে দেখো গ্যাপ কত? 5 আর 10 এর মধ্যে, মানে 10 - 5 যদি আমি ভাবি, তাহলে 5/2। এই পয়েন্টের গ্যাপ কত? 12 - 10/2, দ্যাট ইজ 2/2, মানে এই পয়েন্টের অ্যাক্সিলারেশন 2.5, এই পয়েন্টের অ্যাক্সিলারেশন 1। তাহলে অ্যাক্সিলারেশন কিন্তু ডিক্রিজ করছে, বাট ভেলোসিটি দেখো 5 থেকে 10, 10 থেকে 12, ভেলোসিটি ইনক্রিজেস
বাট অ্যাক্সেলারেশন ডিক্রিজেস, তাহলে এই কন্ডিশন আমাদের হতে পারে। তাহলে অপশন সি এর যে কন্ডিশন সেটাও আমাদের ট্রু হতে পারে। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে? নান অফ দ্য অ্যাভাব। তাহলে হুইচ ক্যান বি ইম্পসিবল, তো তিনটের কোনোটাই ইম্পসিবল ইভেন্ট না, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট ওয়ান। ওকে, চট করে তোমরা এটা কপি করে নাও। আচ্ছা, আশা করি তোমাদের এটা কপি হয়ে গেছে। তাহলে এবার আমরা কোশ্চেন নাম্বার রোমান 2তে যাবো আমরা, এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন নাম্বার 27 দিয়ে হবে। বাট তার আগে আমাদের গল্পটা পড়তে হবে। বলেছে দ্য টাইম রেট অফ দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সিস্টেম অফ দ্য পার্টিকেল। তো টর্ক, যেটা আমাদের ফর্মুলা ডিএল বাই ডিটি, আমরা জানি যে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই টাইম ইজ কল্ড টর্ক। তো টর্কের ফর্মুলা দিয়েছে, ইফ এক্সটার্নাল টর্ক ইজ জিরো, তাহলে ডিএল বাই ডিটিও আমরা জিরো পড়েছি। তার মানে এল মানে কোনোটার কিছু ডেরিভেটিভ যদি জিরো হয় তাহলে সেই জিনিসটা আমাদের কি হয়ে যায়? কনস্ট্যান্ট। এল যখন কনস্ট্যান্ট হয় তার মানে আই ওমেগাও কনস্ট্যান্ট, বিকজ এল মানে আমরা কি জানি? আই ইন্টু ওমেগা। তো এত অবধি আমাদের বলে দিয়েছে, যেখানে এল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আই আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, টর্ক মানে তো আমরা জানি অলওয়েজ টাও মানে টর্ক হচ্ছে। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদেরকে বলে দিয়েছে। আমাদেরকে করতে হবে এই কোশ্চেনগুলোর আনসার এই অ্যাকর্ডিং টু ইনফরমেশনগুলোর থেকে। তো দেখো ভালো করে কোশ্চেন নাম্বার 27 কি বলেছে। আচ্ছা দেখো সবাই, কোশ্চেন নাম্বার 27 তাহলে আমাদের কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ দ্য কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অপশন এ বলেছে ড্রাইভিং, অপশন বি বলেছে ব্যালে ডান্সিং, অপশন সি বলেছে ডাইভিং। ইম্পর্টেন্ট জিনিস, এটা ড্রাইভিং, এটা ডাইভিং। ডাইভিং মানে সাঁতার কাটা, ড্রাইভিং মানে ড্রাইভ করা, কার ড্রাইভ করছো তুমি নর্মাল। আর অপশন ডি বলেছে রানিং। তাহলে এটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ দ্য কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন দিয়ে কোনটাকে বলা যায় না? অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন মানে কি? এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই কন্ডিশনটা। এল মানে আমরা জানি আই ওমেগা, তাহলে আই ওমেগা মানে আমাদের কনস্ট্যান্ট। তো সেটা আমাদের কোনটা দিয়ে বলা যায় না? ড্রাইভিং। ড্রাইভিং মানে গাড়ি চালানো। তো তুমি গাড়ি চালাচ্ছ মনে করো, গাড়ি চালাতে সময় আমরা জানি কি গাড়ি স্টিয়ারিং ধরে ঘোরাতে হয় আমাদের। তাহলে স্পিড বেশি হলে আস্তে স্টিয়ারিং ডান দিক ঘোরায় বা দিক ঘুরিয়ে আমরা ম্যানেজ করতে পারি। তাহলে ওখানে কিন্তু আমাদের কারটার যে মাস সেটা কিন্তু আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে পড়ছে, আর ওমেগা কিন্তু আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে পড়ছে। ওকে, তাহলে এটা একটা কন্ডিশন হতে পারে, এখন অব্দি শিওর না, বাকিগুলো আমরা দেখি। ব্যালে ডান্সিং, এটা তো আমরা পড়েছি, আমাদের রয়েছে যে হাত খুলে যদি আমরা ঘুরি, আগের আমরা তোমাকে পড়েছি আগের একটা কোশ্চেন আনসার, যে হাত খুলে যদি আমরা ঘুরি তাহলে আমাদের স্পিড কমে যাচ্ছে, আবার হাত বন্ধ করে ঘুরলে স্পিড বেড়ে যাচ্ছে। তাহলে এটাও আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের মধ্যে পড়ছে। ডাইভিং মানে মনে করো তুমি সাঁতার কাটছো, যখন তুমি সাঁতার কাটছো ওপর দিয়ে জাম্প করে, তো জাম্প করে এরকম তুমি রোল হয়ে সাঁতার কাটছো, ঠিক আছে? তো ডাইভিংও কিন্তু একটা অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে পড়ে। আর রানিং, রানিং মানে তুমি দৌড়াচ্ছ। এবার তুমি কিভাবে দৌড়াচ্ছ? তুমি মনে করো নর্মাল স্ট্রেট দৌড়াতে পারো, তুমি মনে করো এরকম সার্কুলার মোশন ওয়াইজ দৌড়াতে পারো। তো তোমার দৌড়ানোটা দেখতে হবে তুমি কিভাবে দৌড়াচ্ছ। ওকে, এই চারটে অপশনের মধ্যে যেটা এক্সপ্লেন করা যায় না অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে, সেটা হচ্ছে কিন্তু ফার্স্ট এরটাই। আমরা ইনিশিয়ালি প্রথম বলেছিলাম, দেখে মনে হচ্ছে এই দুটো হতে পারে, এটা তো এক্সপ্লেন করা যায়, এটাও এক্সপ্লেন করা যাচ্ছে আমাদের আছে। দেখে মনে হচ্ছে রানিংও হতে পারে, ড্রাইভিং হতে পারে, বিকজ ড্রাইভিং স্ট্রেট, ঠিক আছে। রানিং কিন্তু অনেক সময় আমরা কি হয়, যখন আমরা সার্কুলার মোশন এরকম দৌড়াতে থাকি তখন কিন্তু আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে কনস্ট্যান্ট রাখি, বিকজ আমরা তো মনে করো দৌড়াচ্ছি, গোল গোল হয়ে ঘুরছে, আমাদের ভেলোসিটির ডিরেকশন আলাদা। বাট মানে আমাদের ওমেগা, যদি মনে করো আমাদের ওমেগা প্রচণ্ড বেশি হয়ে যায় তো আমরা আইকে কমিয়ে দিচ্ছি, আমরা রিল্যাক্সে দৌড়াচ্ছি। আবার মনে করো আমাদের ওমেগাটা কম, জেনারেলি আমরা কি করি, ওমেগাটা কম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কম হতে চাই, ভেলোসিটি কমিয়ে দিতে চাই, তো আমাদের আইটা প্রচণ্ড লেভেলে বাড়াতে হয়। আই মানে এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার মানে আমরা যদি প্রচণ্ড স্পিডে ঘুরি তাহলে আমাদের কিন্তু বড় দরকার, আর কম স্পিডে ঘুরলে কিন্তু আমাদের ছোট দরকার, বিকজ আর মানে এই যে ডিস্টেন্সটা, এটা কিন্তু আমাদের কম আর বেশির ওপর ডিপেন্ড করছে। তাহলে রানিং কিন্তু আমাদের আই ওমেগার মধ্যে পড়ে যাচ্ছে। আই ওমেগা কিন্তু যখন সার্কুলার রানিং হতে পারে সেটা কনস্ট্যান্ট। তাহলে একমাত্র ড্রাইভিং যেটা, সেটা কিন্তু আমাদের গাড়ি স্টিয়ারিং, কিন্তু নর্মাল গাড়ি স্টিয়ারিং ঘোরালেও কিন্তু আমাদের এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে না, বিকজ গাড়িটাকে ঘুরতে হবে বাইরের থেকে, তাই তো। তো গাড়ি স্টিয়ারিংয়ের উপর গাড়ি ঘোরা ডিপেন্ড করছে না। ড্রাইভিং মানে তুমি যখন ড্রাইভ করছো তখন তোমার কি অবস্থা হচ্ছে, তখন তুমি তো এক জায়গায় বসে রয়েছো, তুমি তো গাড়িকে বেঁকিয়ে সরিয়ে বা গাড়িকে এরকম সরিয়ে তুমি গাড়ির এপাশে সরে তার মোমেন্টাম কোনোদিনও চেঞ্জ করতে পারছো না। তো গাড়ির যখন মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে অপশন এ ড্রাইভিং কিন্তু এর কারেক্ট আনসার। ওকে, চট করে এটা তোমরা কপি করে নাও।
আচ্ছা, কপি তাহলে হয়ে গেছে। এবার পরের কোশ্চেনটা আমরা দেখি কি বলেছে। পরের কোশ্চেনটা আমাদের বলেছে ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যান বি কনজার্ভড হোয়াট মাস্ট বি ট্রু অ্যাবাউট নেট টর্ক অফ দ্য সিস্টেম। বলা হয়েছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমাদের কনস্ট্যান্ট থাকে বা কনজার্ভ থাকে, নেট টর্ক কত হয়। এল যদি আমাদের কনস্ট্যান্ট থাকে বা কনজার্ভ থাকে, তাহলে আমরা এক্ষুনি ওপরে আমাদের ছিল কোশ্চেন পেপারটা, এল যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের টাও ইকুয়াল টু ফর্মুলা ডিএল বাই ডিটি ছিল। সেটা আমাদের কত ছিল, এল যখন কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট কত, 0, তাহলে টর্ক কত, 0। তাহলে এল যখন কনস্ট্যান্ট তাহলে নেট টর্ক ইজ কত, 0। দেখো অপশন ডি, নেট টর্ক ইনক্রিজ ডিক্রিজ কনস্ট্যান্ট একদমই না, টর্ক 0, ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে না, টর্ক কিন্তু আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট। সো আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, তো টর্ক ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে না, টর্ক আমাদের কত হচ্ছে, 0। তো নেট টর্ক ইজ কত, 0। অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। পরের কোশ্চেনটা আমাদের বলেছে হচ্ছে গিয়ে, এটা একটা থিওরি কোশ্চেন। আ পারসন সিটস অন আ ফ্রিলি স্পিনিং চেয়ার দ্যাট হ্যাজ নো ফ্রিকশন অ্যাট ইট অ্যাক্সেল। ভালো কথা, মানে চেয়ার ঘুরছে, একটা পারসন ওখানে বসে রয়েছে। ওয়েন দিস পারসন এক্সটেন্ড হিজ আর্ম, যখন পারসনটা আর্মটাকে এক্সটেন্ড করছে, হিজ মোমেন্ট অফ ইনার্শিয়া ইনক্রিজেস বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিক্রিজেস। আগে কি হয় দেখি, আর্মটাকে এক্সটেন্ড করছে মানে আরটা সে ইনক্রিজ করছে, আরটা ইনক্রিজ করছে মানে আই এর ফর্মুলা এম আর স্কোয়ার, আর ইনক্রিজে আইও কি হবে, ইনক্রিজেস। বাট আমরা পড়েছি আই ওমেগা মানে কনস্ট্যান্ট, আই ওমেগার ভ্যালু চেঞ্জ হয় না। আই যদি বেড়ে যায় তাহলে ওমেগাটা কি হবে, ওয়েন আই ইনক্রিজেস ওমেগাটা কি হয়, ডিক্রিজেস। তাহলে আই যদি ইনক্রিজ করে ওমেগা কি করছে, ডিক্রিজ করছে। এখানে দেখি কোন অপশনটা, আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া ইনক্রিজেস বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিক্রিজেস। স্টার্টিংয়েই রয়েছে, তবুও আবার একবার পড়ে নিচ্ছি। মোমেন্ট অফ ইনার্শিয়া ডিক্রিজেস না, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইনক্রিজেস হচ্ছে না। মোমেন্ট অফ ইনার্শিয়া ইনক্রিজেস বাট অ্যাঙ্গুলার স্পিড ইনক্রিজেস, দুটো ইনক্রিজেস তো কোনোভাবেই সম্ভব না, লই বলে না। মোমেন্ট অফ ইনার্শিয়া ইনক্রিজেস বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট, একদমই না। মোমেন্ট অফ ইনার্শিয়া ইনক্রিজ করলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিক্রিজ হতে হবে। আই বাড়লে ওমেগা কমবে, আই কমলে ওমেগা বাড়বে। এখানে কি হচ্ছে, যেহেতু সে হাতটা ছড়িয়েছে তার আই বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, ওমেগাটা কমে যাচ্ছে। বা সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা পড়েছি, যে কিছুক্ষণ আগে বললাম যে নাচের ব্যাপারটা, হাত ছড়িয়ে দিচ্ছে, ব্যালে ডান্সিং, এই যে হাত ছড়িয়ে দিচ্ছে, হাত ছড়াতে কি হচ্ছে, আইটা বেড়ে যাচ্ছে, আইটা বেড়াতে কি হচ্ছে আমাদের মোমেন্টাম কনস্ট্যান্ট, তখন কিন্তু স্পিডটা আস্তে আস্তে ঘটবে। যেই আবার হাত গুটি নেবে তখন কিন্তু স্পিডটা সে জোরে করতে পারবে। এখানেও সেম, আই তার বেড়ে যাচ্ছে তাহলে স্পিডটা কিন্তু সে ডিক্রিজ হবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনক্রিজেস বাট অ্যাঙ্গুলার স্পিড ডিক্রিজেস। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। চট করে পজ করে এটা তোমরা কপি করে নাও। আচ্ছা, তাহলে চলো আমরা এবার কোশ্চেন নাম্বার 30 দেখি কি বলেছে। দ্য পার্টিকেল অফ মাস m unit is moving with a uniform speed v equal to 3√2 unit in x o y plane along the line y equal to x plus 4। তার ইনফরমেশন m বলেছে 5, v বলেছে 3√2 আর y বলেছে x plus 4। ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে লাইনটা কিরকম হবে, যদি আমরা গ্রাফ ড্র করি x ও y প্লেন, এটা y আমাদের, এটা x, এটা o আমরা সবাই জানি। তাহলে গ্রাফ ছোটোবেলায় যেরকম ড্র করতাম x আর y লিখে, তো দেখি ফর্মুলাটা, ইকুয়েশনটা হচ্ছে কি আমাদের y ইকুয়াল টু x প্লাস 4। তাহলে যখন মনে করো x 0, x যখন 0, y এর ভ্যালু কত, তখন 4। আবার যখন y 0 মনে করো, y যদি 0 বসাই কত হচ্ছে, 0 ইজ ইকুয়াল টু x প্লাস 4। তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, -4। তাহলে আমাদের পয়েন্টটা কি হবে, মনে করো এইটা হচ্ছে কত, -4,0। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে 0,4 হচ্ছে ধরো এটা। তাহলে আমাদের এটা হচ্ছে স্ট্রেট লাইনটা। ওকে, তাহলে আমাদের এটা যদি স্ট্রেট লাইন হয়, এটাও দেখো 4 আর এটাও দেখো আমাদের 4। তাহলে আমাদের এই ডিস্টেন্সটা বার করতে হবে। এটা ধরো আমাদের আর, দুটো সেম, তার আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এটা 90 তো অলরেডি হয়ে গেছে, তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল ওটা যদি আমাদের 90 হয়ে যায়, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে দেখো, আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, এরকম একটা ট্রায়াঙ্গেল, এটা আর, এটুকু ডিস্টেন্স 4 আর এটা 45, এটা 90। তাহলে আমরা বেসিক ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি হচ্ছে গিয়ে সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার এখানে আমাদের আর বাই হাইপোটেনিয়াস 4, 1/√2 ইজ ইকুয়াল টু আর বাই 4/√2। ধরো আর এর ভ্যালু কত হচ্ছে, 4/√2। তাহলে আপাতত আর ছেড়ে দিলাম এরকম। আমাদের বার করতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। আই এর ফর্মুলা আমরা জানি এম আর স্কোয়ার পড়েছি, ওমেগা মানে
ভি বাই আর, একটা আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এম ভি আর। তাহলে এল মানে কিন্তু আমাদের আরেকটা ফর্মুলা কি হচ্ছে, এম ভি আর। দেখো সবকটা ইনফরমেশন গিভেন, এম এর ভ্যালু 5 বলে দিয়েছে, ভি অলরেডি 3√2 বলে দিয়েছে, অ্যান্ড আর বলেছে 4/√2, √2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 5 3 15, 15 4 60। তাহলে আনসার 60 কোথায় আছে, দেখো অপশন বি, 60 ইউনিট ইজ দ্য কারেক্ট ওয়ান। তাহলে একটা গ্রাফ দিয়ে কিন্তু আমরা ফর্মুলা ফেলে দেন ক্যালকুলেট করছি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক, ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক এই পেপারের। চট করে তোমরা পজ করে কপি করে নাও। আশা করি তোমাদের এটা কপি হয়ে গেছে। তাহলে আমরা পরের কোশ্চেনে এগাই। পরের কোশ্চেন নাম্বার 31, এই সেকশনের লাস্ট কোশ্চেন, বিকজ সেকশন এফ পরে চলে আসছে। তাহলে ওই যা পড়েছিলাম তাই দিয়েই হবে এগুলো। আ বডি অফ মোমেন্ট অফ ইনার্শিয়া 3 kg/m²। তো ইনফরমেশনগুলো আগে লিখি, কি বলেছে, মোমেন্ট অফ ইনার্শিয়া আই বলে দিচ্ছে আমাকে কত, 3 kg/m² উইথ অ্যান অ্যাঙ্গুলার স্পিড মানে ওমেগা 2 rad/s। ভালো কথা। তাহলে দুটো ইনফরমেশন দিয়ে দিয়েছে। হ্যাজ আ সেম কাইনেটিক এনার্জি অ্যাজ দ্য মাস অফ 12 kg মুভিং উইথ আ স্পিড। তাহলে একটা বডি রয়েছে যার মাস মনে করো 12 kg মুভিং উইথ আ স্পিড, ভিটা জানি না, ওটাই দিয়েছে কত, যে কত স্পিডে আমাদেরকে যেতে লাগবে, দুটোর কাইনেটিক এনার্জি সেম। তাহলে এটা দিয়ে কাইনেটিক এনার্জি ফর রোটেশন আমরা পাই, এটা দিয়ে কাইনেটিক এনার্জি ফর লিনিয়ার মোশন, যেটা নর্মাল কাইনেটিক এনার্জি সেটা পাই। তাহলে কাইনেটিক এনার্জি ফর রোটেশন ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফর নর্মাল বা লিনিয়ার মোশন, এল লিখে দিচ্ছি। তো রোটেশনের ফর্মুলা হয় হাফ আই ওমেগা স্কোয়ার, লিনিয়ারের ফর্মুলা হয় হাফ এম ভি স্কোয়ার। একদম ছোট থেকে পড়ছি আমরা, দুপাশে হাফ হাফ কেটে যাচ্ছে। জাস্ট ভ্যালুগুলো পুট করব। আই এর ভ্যালু কত আমি এখানে করছি, আই এর ভ্যালু বলে দিয়েছে আমাকে 3, ওমেগা স্কোয়ার, ওমেগা আমাদের 2 তার স্কোয়ার, এম এর ভ্যালু এখানে আমাদের বলে দিয়েছে 12 কেজি, আর ভি স্কোয়ার, ভি মানে জানি না, তাহলে এটা ভি স্কোয়ারই ছেড়ে দিচ্ছি। 3, 2 এর স্কোয়ার কত 4 ডিভাইডেড বাই 12 হয়ে যাচ্ছে ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে 4 এর সাথে 12 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে 1 কিছু পড়ে নেই, দ্যাট মিনস ভি স্কোয়ার যদি 1 হয়, ভি এর ভ্যালু কত হচ্ছে √1, দ্যাট ইজ 1। তাহলে কোন আনসারটা হচ্ছে অপশন বি, 1 m/s ইজ দ্য স্পিড। এটাও একটা ভালো অঙ্ক, চট করে পজ করে তোমরা কপি করে নাও। ওকে, কপি হয়ে গেছে আশা করি। তাহলে আমরা পরেরটায় চলে যাই। পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে, সেকশন এফ, আ পার্টিকেলি সাসপেন্ডেড টু আ স্ট্রিং আর, আচ্ছা এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি 3√g r বলে দিয়েছে। এই যে পার্টিকুলার সার্কুলার মোশন, নিচে একটা ভেলোসিটি ওপরে একটা ভেলোসিটি, বাট এই নিচে ভেলোসিটিটা আমার যদি ইনিশিয়াল ভাবতাম কি ছিল, √g r, 5g r মিনিমাম ভেলোসিটি, ওপরে ভেলোসিটি √g r, বাট নিচে ওরা 5 বলে দেয়নি, √, বলেছে 3√g r। তাহলে ইন্টারেস্টিং, এখানে কিছু একটা চেঞ্জ করেছে, তার জন্য আমাদের পুরো ইকুয়েশনে সবকটা ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে নর্মাল বইয়ের মতো দেয়নি, একটু জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে। ওকে, দেখছি কলাম ম্যাচ করতে হবে, মানে এই চারটের অপশনের জন্য কোন কোন কলাম সেটা ম্যাচ করব। ওকে, তাহলে আমরা আগে করে নিই চারটে অপশনের জন্য, দেন আমরা কলামগুলো ম্যাচ করব। ভেলোসিটি অ্যাট বি আমাদের বার করতে হবে, ভেলোসিটি অ্যাট বি কত, ভেলোসিটি অ্যাট সি কত, টেনশন অফ দ্য স্ট্রিং অ্যাট বি কত, আর টেনশন অফ দ্য স্ট্রিং অ্যাট সি কত, সেটা আমাদেরকে বার করতে হবে। ইন্টারেস্টিং, আমাদের ইউ বলেছে √3g r, এই ইউ এর জায়গায় আমাদের বসবে √3g r, সেটা দিয়েই আমাদের কিন্তু সব সাম হবে। ওকে, চলো তাহলে আমরা করি। আমাদের ইনফরমেশন এখানে গিভেন, ইউ মানে হচ্ছে 3√g r, এরকম বলেছে, ইউ মানে 3√g r। ওকে, ভেলোসিটি অ্যাট বি, তাহলে প্রথমটা আমরা দেখছি বি পয়েন্টে ভেলোসিটি কত হচ্ছে। ভেলোসিটি বার করার জন্য এ আর বি দুটো পয়েন্টে আমাদের এনার্জি কনজারভেশন জানি, তাহলে এনার্জি বার করতে হবে, যে কাইনেটিক এনার্জি অ্যাট এ, পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অ্যাট বি, পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি ইকুয়াল হয়। এ পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, এ পয়েন্টে কাইনেটিক এনার্জি আমাদের বলছি হাফ এম ইউ স্কোয়ার, বিকজ এ পয়েন্টে ভেলোসিটি ইউ, পোটেনশিয়াল হাইট কোনো নেই, তাই পোটেনশিয়াল 0 হয়ে যাচ্ছে। বি পয়েন্টে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, এখন আমরা ভিটা ক্যালকুলেট করে বার করবো, জানি না কত। পোটেনশিয়াল কত, এম জি, এখান থেকে এখানে যে গেছে এই হাইটটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই হাইটটা, এই হাইটটা কি রেডিয়াস এম জি আর, এই হাইটটা কি আলটিমেটলি এ থেকে বিতে গেছে মানে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে এইটা, এটা মানে এটার ইকুয়াল, দ্যাট ইজ রেডিয়াস এম জি আর, হাফ এম ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মানে 3√g r তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে এমটা কমন নাও, ভি স্কোয়ার বাই 2, বিকজ ভি এর ভ্যালু জানি না, আর জি আরই ছেড়ে দাও, এম কেটে যাচ্ছে, ভালো কথা, হাফ
3 স্কোয়ার 9 জি আর রুটটা উঠে গেল, এখান থেকে জি আরটা পাশে চলে আসলো, জি আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2, এটার এলসিএম হলো 2, 9 জি আর মাইনাস 2 জি আর, সেটা মানে ভি স্কোয়ার বাই 2, 2 কেটে গেল, 9 থেকে 2 মাইনাস করলে 7 জি আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, তার মানে ভি কত রুট ওভার 7 জি আর। ভেলোসিটি কত পাচ্ছি আমরা রুট ওভার 7 জি আর অ্যাট বি। তাহলে দেখো কোন অপশনটা আছে, এই দেখো ভেলোসিটি অ্যাট বি কত রুট ওভার 7 জি আর টি, তার মানে বি এর সাথে কে ম্যাচ হচ্ছে, দ্য কারেক্ট ম্যাচ ফর এ ইন দ্য লেফট কলাম, এ এর জন্য লেফট কলামে ম্যাচ কত হচ্ছে টি, তা তোমার অপশন সি তে কিন্তু মার্ক করতে হবে। তুমি এরকম ভাবে অ্যারো দিয়ে দেখাতে পারবে না, যেটা তোমার কোশ্চেন পেপার, আনসারে কিন্তু তোমাকে অপশন সি তে মার্ক করতে হবে। তাহলে চট করে এটা পজ করে তোমরা কপি করে নাও। ওকে, আশা করি কপি হয়ে গেছে। পরেরটা আমরা দেখছি। পরেরটা ভেলোসিটি অ্যাট সি, সেম ভাবে তাহলে ভেলোসিটি সি পয়েন্টে বার করতে হবে। ইউ আমাদের কত ছিল 3 রুট ওভার জি আর, ভেলোসিটি অ্যাট সি ওই একই ব্যাপার, এ পয়েন্টে টোটাল এনার্জি, সি পয়েন্টে টোটাল এনার্জি ক্যালকুলেট করব। এতে সেম ভাবে কাইনেটিক এনার্জি অ্যাট এ, পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অ্যাট সি, পোটেনশিয়াল এনার্জি অ্যাট সি। কাইনেটিক এনার্জি এতে কত হাফ এম ইউ স্কোয়ার, পোটেনশিয়াল 0 বিকজ একদম নিচে রয়েছে, কোনো হাইটই নেই। কাইনেটিক এনার্জি সি পয়েন্টে কত হাফ এম ভি স্কোয়ার, ভেলোসিটি জানি না সি পয়েন্টে কত, সেটা ভি ধরছি। পোটেনশিয়াল এনার্জি সি কত এম জি এইচ হয়, এ থেকে সি হাইটটা হচ্ছে আমাদের দেখো ডায়ামিটার, রেডিয়াস আর, আর করে এটা কত হচ্ছে আমাদের 2 আর, তাহলে এটা 2 আর। ওকে, এখান থেকে দেখো আমি যদি হাফ এম লিখি, ইউ স্কোয়ারের ভ্যালু হচ্ছে সেম রুট ওভার 3 জি আর তার হোল স্কোয়ার, এখান থেকে আমি এমটা কমন নিলে ভি স্কোয়ার বাই 2 প্লাস 2 জি আর, এম এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা হাফ তো রয়েছেই, এটা আগেরটার মতো 9 3 স্কোয়ার হচ্ছে, বাট জি আর রুট থেকে বেরোচ্ছে শুধু জি আর, এখানে 2 জি আর প্লাস ছেড়ে পাশে আসলো মাইনাস 2 জি আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2, তাহলে এটা আমাদের এলসিএম 2 হচ্ছে 9 জি আর মাইনাস 2 টু যা 4 জি আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2, 2 আর 2 দেখো এখানে ক্যান্সেল আউট হয়ে কেটে যাচ্ছে, তো এটা আমরা করলে কত হচ্ছে 5 জি আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, তার মানে আমাদের ভি কত হচ্ছে রুট ওভার অফ 5 জি আর। তাহলে ভেলোসিটি অ্যাট সি কত রুট ওভার 5 জি আর। কোন অপশন আছে দেখিয়ে দেখো, বি এর সাথে একদম পাশেই রয়েছে কিউ, তাহলে বি এর সাথে ম্যাচ হচ্ছে কিউ, তাহলে বি এর ম্যাচ কত অপশন এ কিউ, আমাদের কিন্তু অপশন এ তে মার্ক করতে হবে। এটাও তোমরা চট করে পজ করে কপি করে নাও। ওকে, আচ্ছা তাহলে কোশ্চেন নাম্বার 34 আমাদেরকে কি বলেছে, ম্যাচ ফর দ্য সি ইন দ্য লেফট কলাম। ওকে, সি তে আমাদের কি আছে টেনশন অফ দ্য স্ট্রিং অ্যাট বি, বি পয়েন্টে স্ট্রিংয়ের টেনশন কত, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা ফর্মুলা কি জানি, যে কোনো পয়েন্টে টেনশনের একদম বেসিক ফর্মুলা বসাবো, টি মাইনাস আমাদের ফর্মুলা কি হচ্ছে টি প্লাস এম জি কস থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। থিটা মানে এই পয়েন্টের এগেনস্টে কতটা সে অ্যাঙ্গেল করেছে, এ থেকে বিতে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে টি প্লাস এম জি কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার, ভি মানে ভেলোসিটি অ্যাট বি পয়েন্টে কত আমরা এক্ষুনি বার করেছি যে 7 জি আর হচ্ছে ভেলোসিটি অ্যাট বি, তো রুট ওভার 7 জি আর তার হোল স্কোয়ার বসিয়ে দাও ডিভাইড বাই আর। আচ্ছা আরগুলো ক্যাপিটাল ছিল, অসুবিধা নেই, আমরা ক্যাপিটাল করে দিচ্ছি। টি কস 90 ভ্যালু কত 0, পুরোটাই 0 হয়ে যাচ্ছে, এম 7 জি আর ডিভাইডেড বাই আর, একটা আর একটা আর কেটে গেল, তাহলে টি ইকুয়াল টু 7 এম জি। তাহলে বি পয়েন্টে টেনশন কত হচ্ছে 7 এম জি, তাহলে বি পয়েন্টে টেনশন ইন দ্য স্ট্রিং বি সেটা আমাদের কত হচ্ছে 7 এম জি। তাহলে আর বি এর আনসারটা কত হচ্ছে পি, তো 34 এর আনসার হচ্ছে পি, অপশন এ হচ্ছে 34 এর কারেক্ট ওয়ান। ওকে, চট করে কপি করে নাও। ওকে, আশা করি কপি হয়ে গেছে। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা আমাদেরকে কি বলেছে 35 দ্য ম্যাচ ফর দ্য ডি অ্যাট দ্য লেফট কলাম। ডি বলেছে টেনশন অ্যাট দ্য স্ট্রিং অ্যাট সি। আরে বাবা ইন্টারেস্টিং ব্যাপার,
টেনশন অ্যাট সি, তাহলে এই পয়েন্টে টেনশনটা কোন দিকে হচ্ছে, অবশ্যই এদিকে, এমজিটা কোন দিকে, এদিকে, বাট এমভি স্কোয়ার বাই আর কোন দিকে, ওদিকে। তাহলে এটা হচ্ছে গিয়ে টি প্লাস এমজি, সেটাকে ব্যালেন্স করছে এমভি স্কোয়ার বাই আর। তাহলে টি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর, আরটা অবশ্যই ক্যাপিটাল আর হবে, আমি ক্যাপিটাল আর করে দিই আরগুলোকে, মাইনাস এমজি। তাহলে টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার, এইখানে ভি মানে ভেলোসিটি অ্যাট সি, আমরা ক্যালকুলেট করেছিলাম মনে করো ভেলোসিটি অ্যাট সি পাশাপাশি ছিল 5gr, তাহলে এখানে ভি এর জায়গায় রুট ওভার 5gr বসিয়ে দেবো, তার স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এমজি যেরকম রয়েছে, এম স্কোয়ার রুটটা উঠে যাচ্ছে 5gr বাই আর মাইনাস এমজি, আর আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 5gm বা এমজি মাইনাস এমজি করে আলটিমেটলি আনসার 4mg। তাহলে ফাইনাল আনসার কত হলো 4mg। তাহলে টেনশন অ্যাট সি কত হচ্ছে 4mg। তাহলে টেনশন অ্যাট সি আমাদের 4mg মানে ইউ। তাহলে 35 এর আনসারটা হচ্ছে কি আমাদের কত হবে, অপশন, দেখো অপশন নাম্বার কততে রয়েছে, 35 এর আনসারে অপশন ইউ সিতে রয়েছে। তাহলে অপশন 35 এর আনসারটা কত হচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান।